আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর আইসিএসসি বোর্ডের রেশিও এবং প্রপোর্শন বলে যে চ্যাপ্টারটি আছে সেটা করব। এখানকার এই চ্যাপ্টারের ভেতরে যত অঙ্ক আছে সেগুলো সব ডিটেলসে বুঝবো এবং সেগুলো কী করে সলভ করতে হয় তার প্রসেস দেখব। তো চলো শুরু করি। এখন এই রেশিও চ্যাপ্টারটা তোমার কাছে খুবই ইজি হয়ে যাবে বুঝতে যদি এই 7টা পয়েন্ট যেটা আমি এখনই তোমাকে বলতে চলেছি সেটা যদি তুমি তোমার মনে রাখো, তাহলে রেশিওর কোনো অঙ্কই তোমার আটকাবে না, রেশিও এবং প্রপোর্শনের। তো চলো দেখি সেই 7টা পয়েন্ট আগে, তারপরে আমরা চ্যাপ্টারের ভেতরে ঢুকবো এবং প্রতিটা দাগের অঙ্কগুলো কিভাবে সলভ করতে হয় সেগুলোর প্রসেস দেখব। ঠিক আছে, তো চলো শুরু করি। তো দেখো, প্রথম নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে রেশিও। প্রপোর্শন আছে আমরা জানি, রেশিও প্রপোর্শন চ্যাপ্টার, কিন্তু রেশিও আলাদা টাইপের অঙ্ক, প্রপোর্শন রেশিওর মতনই বাট একটু আলাদা টাইপের অঙ্ক। তো ওটা আমরা পরের পয়েন্টে দেখছি। তাহলে রেশিও প্রথমে এর মিনিংটা জানতে হবে, এটার মানেটা কি। রেশিও মানে হচ্ছে কম্পেয়ার, কি বললাম, কম্পেয়ার অর্থাৎ তুলনা। তোমার মধ্যে এবং অন্য কাউরির মধ্যে, দুজনের মধ্যে তুলনা, ঠিক আছে। সেটা তোমাদের ওয়েটের হতে পারে, সেটা তোমাদের মার্কসের হতে পারে, কোনো একটা স্পেসিফিক সাবজেক্টের। ধরো তোমার ওয়েট আমি বললাম, আমি ধরছি যে তোমার ওয়েট হচ্ছে 25 কেজি, ঠিক আছে, এবং তোমার বাবার ওয়েট হচ্ছে ধরো 100 কেজি। এবার আমি তোমাকে বললাম যে তোমার বাবা তোমার থেকে কত গুণ বেশি ভারী, তাহলে তুমি কি করতে এতদিন না, 25 দিয়ে 100কে ভাগ করে দিতে, 4 25 100 করে দিতে, দিয়ে বলতে যে কি দাদা 4 টাইমস আমার বাবা বেশি ভারী আমার থেকে। এখন রেশিও করার সময় বুঝলে এই তুলনাটাই করব, কিন্তু একটু আলাদা পদ্ধতিতে। উত্তর আমার সেই একই হবে, চিন্তা নেই। বুঝতে পারলে না পারলে না, বেশ। এবারে রেশিও করছি, তার আগে আমরা জেনে নিচ্ছি রেশিওর সিম্বলটা কি। এখানের মধ্যে আরেকটা পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে সিম্বল, যে রেশিও সিম্বল কি। যেমন ভাগের আমাদের কি ডিভিজিবল চিহ্ন আছে, মাল্টিপ্লাইয়ের মাল্টিপ্লিকেশন চিহ্ন আছে, অ্যাডিশনের এই চিহ্ন আছে, তাহলে রেশিওরও বুঝলে একটা স্পেসিফিক চিহ্ন আছে। সিম্বলটা হচ্ছে ইজটু, ইজটু করে লেখা হয়, ব্র্যাকেটটা আমি এমনি দিলাম, ঠিক আছে। আর আরেকটা জিনিস তোমাকে জানতে হবে, রেশিও সবসময় সেম, সেমের মধ্যে তোমাকে কম্পেয়ার স্টাডি করতে পারবে। সেম, সেম মানে কি, দেখো এখানে আমরা কী নিয়েছি, ওয়েট নিয়েছি, তো আমার ওয়েট নিয়েছি এবং আমার বাবার ওয়েট নিয়েছি, ঠিক। তো এখানে ওয়েট বললে ওয়েট লিখলাম। এখানে যদি আমি বলতাম যে আমি আমার ক্ষেত্রে ওয়েট নিতাম আর বাবার ক্ষেত্রে হাইট নিতাম, তাহলে হতো, তাদের মধ্যে কম্পেয়ার স্টাডি হতো। তুমি নিজেই বুঝতে পারছো যে কম্পেয়ার স্টাডি হতো না। তাহলে রেশিও বুঝলে সেম ইউনিট, সেম ইউনিটের মধ্যে হবে, অর্থাৎ ওজনের সাথে ওজনের তুলনা হবে, মার্কসের সাথে মার্কসের তুলনা, হাইটের সাথে হাইটের তুলনা, বা কেউ কোনো প্রতিযোগিতায় ধরো বা দৌড় প্রতিযোগিতা, 1600 মিটার দৌড় প্রতিযোগিতায় কেউ কত মিনিট বেশি টাইম নিচ্ছে, সেখানে কি সময়ের তুলনা। তাহলে যা হবে সেম সেম ইউনিটের মধ্যে তুলনা, ঠিক আছে, বেশ। রেশিও নাথিং বাট তোমার ফ্র্যাকশন, কি বললাম, রেশিও নাথিং বাট তোমার হচ্ছে ফ্র্যাকশন, মানে ভগ্নাংশ। রেশিও ভগ্নাংশ ছাড়া কিছু নয়। তার মানেটা কি দেখো, আচ্ছা আমরা যদি বলি যে 2/3, এরকম ফ্র্যাকশানগুলোকে আমরা কি বলে জানি, প্রপার ফ্র্যাকশান, যার নিচের ডিনোমিনেটরটা বড় আর ওপরে নিউমিনেটরটা ছোট, তাদেরকে বলা হয় কি প্রপার ফ্র্যাকশান। তো একে আমরা যদি রেশিওতে কনভার্ট করতে যাই তাহলে আমরা লিখব কি 2:3, অর্থাৎ এই যে ডিভাইডেডের দাগটা রয়েছে সেটা ইজটুতে পরিণত হয়ে যায়। বুঝতে পেরেছি, বেশ। তাহলে রেশিও হচ্ছে আমার ওয়ান টাইপ অফ কি ফ্র্যাকশন, যাতে আমি এটাকে কনভার্ট করতে পারি, রাইট, বেশ। চলো আরও কিছু নিই, ধরো এখানে নিলাম 15/12, তাহলে এটাকে যদি বলে রেশিওতে কনভার্ট করো তাহলে আমি কী লিখবো, 15:12। খালি এই দাগটা কনভার্ট করে দেবো ইজটুতে, বাকি এইটার উত্তর যা এটার উত্তর সেম বেরোবে, ঠিক। তাহলে আমাকে যদি বলে যে এই দুজনের মধ্যে রেশিও বার করো, মানেই কি ফ্র্যাকশন বার করতে বলছে, তাহলে যদি রেশিও বার করতে বলে তাহলে আমি লিখলাম কি, এখানে ফাদার, এখানে মি, আমার বাই ফাদার সমান দিয়ে আমি কী করবো, এখানে দাগ দেবো। আমারের জায়গায় আমার ওয়েট কত, সেটা 25, বাবার জায়গায় বাবার ওয়েট কত, 100, হয়েছে। এবার কাটাকাটি করো, 5 5 25, 5 20, ঠিক। আবার কাটো, 5 1 5, 5 4 20। তাহলে পরের লাইনে আমি লিখতে পারি নিশ্চয়ই
পরের লাইনে আমি লিখতে পারি m/f। তাহলে ওপরে কত পড়ে আছে 1 আর নিচে কত পড়ে আছে 4, তাহলে m/f, এই যে m দাগটা কনভার্ট হয়ে গেল কি ইসটুতে, f সমান দিয়ে 1:4, এই দাগটা কনভার্ট করে দিলাম কি ইসটুতে। বুঝতে পেরেছো? তাহলে ফার্স্ট পয়েন্টটা আমাকে কী কী মনে রাখতে হচ্ছে, যে রেশিও হচ্ছে একটা কম্পেয়ার স্টাডি সেম ইউনিটের মধ্যে, ঠিক? এর সিম্বল হচ্ছে ইসটু। বাস 7টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট আমার হয়ে গেল। আর রেশিও মানি হচ্ছে ফ্র্যাকশন, ফ্র্যাকশনকে আমরা রেশিও ফর্মেটে লিখতে পারি। যেমন 15/12কে দাদা লিখেছিল কি 15:12, ঠিক? বুঝতে পেরেছি নিশ্চয়ই? তাহলে চলো আমরা সেকেন্ড পয়েন্টে চলে যাই। তো দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে এটাই যে রেশিও ফ্র্যাকশনের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে? বা আমরা এটাও বলতে পারি যে ফ্র্যাকশন বা ভগ্নাংশকে রিপ্রেজেন্টেড করার আরেকটা ফরম্যাট হচ্ছে রেশিও, ঠিক? তো আগের পয়েন্টটাই আমরা লাস্টে যেটা বললাম সেটাই একবার ডিসকাস করতে চলেছি, সেটা আমাদের দ্বিতীয় নম্বর পয়েন্ট। তো এক্স্যাক্টলি আমাদের 7টা পয়েন্টও মনে রাখতে হচ্ছে না, 6টার মধ্যেই কাজ হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না বলো? খুব ইজি। একবার যদি তুমি কনসেপ্টটা ভেতরে নিতে পারো না, তাহলে অঙ্কগুলো তুমি নিজেই করে নেবে, আমার হেল্পেরও প্রয়োজন পড়বে না, ঠিক আছে? তো দেখো, তাহলে ফ্র্যাকশন, যাহাই ফ্র্যাকশন তাহাই কি বললাম আমি রেশিও, অর্থাৎ ফ্র্যাকশনকে রিপ্রেজেন্ট করার একটা ফর্ম্যাটই হচ্ছে কি রেশিও। তো ভগ্নাংশ কি, আমরা এরকম ভগ্নাংশ দেখেছি, আমরা এরকম ভগ্নাংশ দেখেছি, ঠিক আছে? এটা কি ভগ্নাংশ না, এটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন, তাই না? প্রপার ফ্র্যাকশন। এটা কি ভগ্নাংশ বা এটা কি ফ্র্যাকশন? ইমপ্রপার, যার নিউমারেটরটা বড় ডিনোমিনেটর কি ছোট, আর এখানে কি ডিনোমিনেটরটা বড় নিউমারেটরটা ছোট। আর এক ধরনের ফ্র্যাকশন পড়েছি এরকম, এগুলো বলে মিক্স ফ্র্যাকশন। বেশ, তো এই প্রপার ফ্র্যাকশনকে দেখো আমি ডাইরেক্ট কনভার্ট করে দিলাম, 2 দাগটা কনভার্ট করে দিলাম ইস টুতে, হয়ে গেল রেশিও। বেশ, এখানে দেখো, আচ্ছা এখানে তুমি দেখতে পাচ্ছ কি যে এই ফ্র্যাকশনটা এখনো কি মানে লিস্ট ফ্র্যাকশনে কনভার্ট করা যাবে বা কাটাকাটি করা পসিবল। দেখো 3 দ্বারা দুটোই চলে যাচ্ছে, 3 4 12, 3 5 15, তাই না? কাটাকাটি বা নিশ্চয়ই আমি জানি কী করে কাটাকাটি করতে হয়, বা পরের পয়েন্টে আমি তখন আবার ডিসকাস করবো, তখন বলে দেবো। তাহলে 5/4 ওপরে হচ্ছে 5/4, তাহলে দেখো এখনও কি ইমপ্রপার ফ্র্যাকশনই, কাটাকাটি করলে ইমপ্রপার ফ্র্যাকশনই আসবে, চিন্তা নেই, ঠিক আছে? তাহলে 5:4, 5 ওপরে ইস2টা দাগটা কনভার্ট হলো ইস2তে 4, ঠিক? মিক্স ফ্র্যাকশন থেকে ডাইরেক্ট আমি ইস2 করতে পারবো না, মানে রেশিওতে কনভার্ট করতে পারবো না, আগে এটাকে আমাকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে নিতে হবে। আচ্ছা আমরা এটা নিশ্চয়ই জানি যে মিক্সড ফ্র্যাকশন কি, এক্স্যাক্টলি আমরা ইমপ্রপার ফ্র্যাকশনেরই রিপ্রেজেন্ট করার আরেকটা রূপ, তাই না? তো জানি এটা আমরা, তাহলে কি 2 × 1, এইটা এই একের সাথে বা এখানে যে নাম্বারটা থাকে তার সাথে মাল্টিপ্লাই হয়ে যায়, দিয়ে এই নিউমিনেটরে যে সংখ্যাটা থাকে সেটা অ্যাডিশন হয়ে যায়, আর এই দাগটার নিচে যে সংখ্যাটাই থাকে সেই সংখ্যাটা এই দাগটার নিচে হয়ে যায়। বেশ, তাহলে এটা 2 হলো, 2 × 2 + 1, তার মানে 3/2 হলো, 3/2। এখন 3/2কে কীভাবে রিপ্রেজেন্ট করবো, 3:2, ওপরের জিনিস ওপরে, দাগটা কনভার্ট বাই দাগটা কনভার্ট হয়ে গেলো ইস2তে, আর 2টা নিচে আর ডিনোমিনেটর 2 হয়েছে। বেশ, তাহলে এই ফ্র্যাকশন থেকে রেশিওতে কনভার্ট করা আমরা পারবো, তাহলে রেশিও থেকে নিশ্চয়ই ফ্র্যাকশনে কনভার্ট করাটাও পারবো। যদি আমি বলি এখানে 1:4, তুমি নিশ্চয়ই চট করে লিখে দিতে পারবে না এরকম একটা দাগ দিয়ে, প্রথম সংখ্যাটা নিউমারেটরে, দ্বিতীয় সংখ্যাটা ডিনোমিনেটরে, হ্যাঁ কি না বলো? তারপরে বললাম 150:160, নাও করো, বড় দেখে ঘাবড়ালে হবে না, দাগ দেবে, প্রথম সংখ্যাটা কত ওপরে, দ্বিতীয় সংখ্যাটা নিচে, এবার কাটাকাটি করলে কাটাকাটি করবে, তাই না? 0 0 কেটে দাও, তাহলে 15/16, বুঝতে পেরেছ? বেশ, তাহলে এইটুকু জিনিস বা আইডিয়া কি ক্লিয়ার? এটাই আমাদের সেকেন্ড পয়েন্ট, ঠিক আছে? তো দেখো এখনো শেষ হয়নি পয়েন্টটা। তাহলে 3:2 বা তোমার ধরো 4:12 এরকম রইলো, তাহলে একে ফ্র্যাকশনে কনভার্ট করতে পারলাম। তুমি লিখবে ওপরে 3 নিচে 2, ওপরের জিনিস সামনের জিনিস ওপরে, নিচের জিনিস নিচে, ইস2 কনভার্ট হয়ে গেলো বাইতে, ফ্র্যাকশনে কনভার্ট। এটা কত লিখবো, প্রথমের জিনিস ওপরে, ইস2 কনভার্ট হলো বাইতে 12, কাটাকাটি হলে কাটাকাটি করবো দাদা, 2 দিয়ে কাটছে এটা, 2 × 2 = 4, 2 × 6 = 12, আরও কাটছে দাদা, 2 × 1 = 2, 2 × 3 = 6, তাহলে 1/3 পড়ে রইলো ওপরে, হ্যাঁ কি না? তা এটাকে আবার আমি ইস2 ফর্মেটে লিখতে পারি 1:3-তে, হ্যাঁ কি না?
তো দেখো আমরা জানি কি যে 4/12 এটা ছিল, আর এটা উত্তর কত বেরোলো 1/3। এগুলো কি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, কারণ কাটাকাটি করে এটাই পাবো আমরা মানটা, হ্যাঁ কি না বল? ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন আমরা করা শিখেছি, তাই না? নিচের হরের সাথে যা গুণ করবো ওপরে লবের সাথে তাই সংখ্যা গুণ করবো। নিচের হরকে যদি 2 দিয়ে গুণ করি, ওপরে আমার 2 দিয়ে গুণ করতে হবে নিউমারেটরকে, ঠিক আছে? আর যদি নিচের সংখ্যাকে যে নাম্বার দ্বারা ডিভাইড করবো, ওপরেও নাম সেই নাম্বারটা দ্বারা ডিভাইড করতে হয়, তবেই তো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন পাওয়া যায়। যেমন 12কে ধরো আমি কত 4 দ্বারা ডিভাইড করেছি, তাহলে 4 দ্বারা যদি ডিভাইড করি তাহলে 4 3 12 আসছে, আর এটা 4কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, এক আসছে। বুঝেছো তো? তো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন এগুলো নিশ্চয়ই জানি। তাহলে আমরা বলতে পারি কি যে 4:12 সমান হচ্ছে 1:3। এগুলো হচ্ছে ইকুইভ্যালেন্ট রেশিও, ইকুইভ্যালেন্ট রেশিও, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের ইকুইভ্যালেন্ট রেশিও। এই 4:12 সমান মধ্যে এখানে সমান আছে 1:3 মানে 1:3, হ্যাঁ কি না বলো? নিশ্চয়ই বুঝতে পেরেছি, কনফিউজিংয়ের কিছু ব্যাপারই নেই। তাহলে একটা রেশিও ভালো করে দেখো, একটা রেশিওর কী থাকছে, প্রথমে ফার্স্ট টার্ম একটা থাকছে, সেকেন্ড টার্ম থাকছে, ফার্স্ট টার্ম থাকছে আর একটা সেকেন্ড টার্ম থাকছে। যেমন এইটা হচ্ছে ফার্স্ট টার্ম এই রেশিওটার, আর এটা হচ্ছে সেকেন্ড টার্ম। এই যে এই গোটা রেশিওটা 3:2 এর গোটা রেশিওটা কি, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা হচ্ছে সেকেন্ড টার্ম। ফ্র্যাকশন আকারে যেই লিখে দেবো তখন ফার্স্ট টার্মটা আমরা বলবো কি নিউমারেটর, আর সেকেন্ড টার্মটা নিচে যেটা থাকে সেটা হচ্ছে ডিনোমিনেটর, ঠিক? তাহলে 4:12 রয়েছে, তাহলে 4:12 মানে 4টা হচ্ছে কি আমাদের ফার্স্ট টার্ম, 12টা হচ্ছে সেকেন্ড টার্ম। ক্লিয়ার? তো ধরো 15:12 যেটা রয়েছে, এই 15টা হচ্ছে আমাদের কি, যদি বলে ফার্স্ট টার্ম কোনটা এই রেশিওটার, তাহলে সেটা হচ্ছে 15, সেকেন্ড টার্ম কোনটা সেটা হচ্ছে 12। নিশ্চয় বোঝা গেছে? তাহলে দেখো 15:12, কেউ এটাকে সঙ্গে সঙ্গে কি ফ্র্যাকশন ফর্মেটে কনভার্টও করতে পারো, তাহলে কাটতে পারো 3 4 12, 3 5 15, ঠিক? তাহলে কত হলো 5/4। তাহলে আমি আবার লিখতে পারি 5:4। তাহলে ফার্স্ট টার্ম এই রেশিওটার ক্ষেত্রে ফার্স্ট টার্ম হচ্ছে 15, সেকেন্ড টার্ম হচ্ছে 12। তার ইকুইভ্যালেন্ট রেশিওর ক্ষেত্রে ফার্স্ট টার্ম কত হবে, ফার্স্ট টার্ম হচ্ছে 5, সেকেন্ড টার্ম হচ্ছে 4, ঠিক আছে? বেশ, এখন এই রেশিওর ক্ষেত্রে বুঝলে, রেশিওর ক্ষেত্রে ফার্স্ট টার্মটাকে একটা নামে ডাকা হয় আর সেকেন্ড টার্মটাকে আরেকটা নামে ডাকা হয়। তাহলে ফার্স্ট টার্মটাকে বলা হয় কি অ্যান্টিসিডেন্ট, ঠিক? অ্যান্টিসিডেন্ট। আর সেকেন্ড টার্ম যেটা সেটাকে বলে কনসিকিউয়েন্ট, ঠিক আছে? আমি একবার ফ্রেশ করে লিখে দিতে পারবো। রেশিওর ক্ষেত্রে আমরা ফার্স্ট ইজ টু সেকেন্ড এইভাবেও লিখতে পারি, বা এটাকে আমরা বলতে পারি ফার্স্ট বাই সেকেন্ড, ফ্র্যাকশন ফর্মেটেও লিখতে পারি, ঠিক আছে? আর ফার্স্ট টার্মটার জায়গায় আমরা অ্যান্টিসিডেন্ট বাই কনসিকিউয়েন্টও লিখতে পারি। তাহলে রেশিও মানে এই সেম রেশিওটার ক্ষেত্রে আমরা এগুলো করতে পারি, হ্যাঁ কি না বলো? তাহলে রেশিও মানে কি ফার্স্ট টার্ম ইজ টু সেকেন্ড টার্ম, বা রেশিও মানে কি ফার্স্ট টার্ম বাই সেকেন্ড টার্ম, বা রেশিও মানে হচ্ছে অ্যান্টিসিডেন্ট বাই কনসিকুয়েন্ট, ঠিক? আচ্ছা, এখানে সমান আছে, এখানে সমানই ইচ্ছে, তাহলে আমরা এখানে কি সমান দিয়ে নেক্সট স্টেপ করতে পারবো না, আমাদেরকে অর দিতে হয়, অর দিয়ে কমা দিতে হয়, ঠিক? মানে বোঝা যায় যে এই লাইনটার পরে এই লাইনটা, এই লাইনটার পরে এই লাইনটা। যেমন সিম্পলিফিকেশনে করে আমরা একটা ক্যালকুলেশন করি, তারপর আবার সমান দিয়ে আর একটা নেক্সট স্টেপকে ক্যালকুলেশন দেখায়, কিন্তু এখানে তো ওরা সমান ইউজ করে নিয়েছে, তো আমি ইকুয়াল সাইনটা আর ইউজ করতে পারবো না, আমাকে কি অর দিয়ে এভাবে কমা দিয়ে এক্সপ্লেন করতে হয়, মানে লিখতে হয়, তো এটা আমরা জানি। বেশ, তাহলে রেশিও মানে হচ্ছে অ্যান্টিসিডেন্ট বাই কনসিকুয়েন্ট, ঠিক আছে? বা অ্যান্টিসিডেন্ট ইজ টু কনসিকুয়েন্ট, ঠিক? বেশ, সেটা কি 5:12 রয়েছে। এখানে অ্যান্টিসিডেন্ট কোনটা না, ফার্স্ট টার্ম যেটা সেটা হচ্ছে আমাদের অ্যান্টিসিডেন্ট, এটা হচ্ছে আমাদের অ্যান্টিসিডেন্ট, আর এটা হচ্ছে আমাদের কনসিকুয়েন্ট, ঠিক? বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছে নিশ্চয়? তাহলে আমি যদি বলি এটা এখানের মধ্যে অ্যান্টিসিডেন্ট কোনটা, ওপরেরটা। যদি আমি রেশিওতে কনভার্ট করি, এখনো পর্যন্ত রেশিওটা আমাদের নিউমারেটর আর 12টা ডিনোমিনেটর, আর 12টা হচ্ছে আমাদের, যদি আমি রেশিওতে বাই চান্স একে কনভার্ট করে দিই তাহলেই অ্যান্টিসিডেন্ট কনসিকুয়েন্ট, আর রেশিওতে থাকলে নিউমারেটর ডিনোমিনেটর।
কত ইজি, ভীষণ ইজি, তাই না? বেশ, চলো আমরা থার্ড পয়েন্টটা দেখি। দেখো এখন 3 নাম্বার পয়েন্ট, এই পয়েন্টটা বুঝলে খুবই গুরুত্বপূর্ণ তোমার রেশিওর জন্য বটে, আবার তুমি বিগত এরপরে যত তুমি ওপরের ক্লাসে উঠবে এই পয়েন্টটা তোমার সব জায়গায় কাজে লাগবে। অ্যালজেব্রা, অ্যারিথমেটিক, যাবতীয় যা অঙ্কে এই জিনিসটা তোমার কাজে লাগবেই। তাহলে ভালো করে দেখে নাও। আচ্ছা, তুমি নিশ্চয়ই জানো এই চিহ্নটাকে কি বলে? এই চিহ্নটাকে বলে ইকুয়াল, তাই তো? এইখানে যদি আমি 2 লিখি তাহলে এই দিকেও আমি কি লিখতে পারি? 2, 2 মানে 2, ইকুয়াল। ইকুয়াল জিনিস কি বোঝায়? যে এই দিকে যা জিনিস আছে এই দিকেও তাই জিনিস আছে, তাহলে তারা ইকুয়াল। তারপর ধরো আমি যদি বলি এইদিকে 3/5 লিখি, তার মানে কি এই দিকেও কত আছে? 3/5, দে আর ইকুয়াল। বাট আমি যদি বলি এইদিকে কত? 5/7, এইদিকে আছে 2/3, বলো এরা ইকুয়াল? না, এরা ইকুয়াল নয়, ক্রস, এরা নট ইকুয়াল। তো নট ইকুয়াল কি করে দেখানো হয়? দেখো 5/7 নট ইকুয়াল 2/3, এইভাবে যে তারা ইকুয়াল তো নয়, বোঝা গেল? আমি যদি বলি 4/7 ইকুয়াল হচ্ছে কত? 8/3, এটা কি ইকুয়াল? না, ইকুয়াল নয়, তাহলে দাদা সমান দিও না, এভাবে কেটে দাও, ঠিক? কিন্তু ধরো আমি এখানে বললাম কত? 4/7, আর এখানে বললাম 8/14, ঠিক আছে? এইদিকে লিখলাম 4/7, এইদিকে লিখলাম 8/14, তাহলে এরা কি ইকুয়াল? তুমি এখানে কি লিখে দেবে? চোখে দেখে বুঝতে পারছো না এটা ইকুয়াল নয়, কেটে দেবে। কিন্তু একটু ভালো করে দেখো, 8/14 একে তুমি কি কাটাকাটি করতে পারো? তো লিস্ট ফ্র্যাকশনে কনভার্ট করতে পারো। 2 4 8, 2 7 14, 2 দিয়ে ভাগ করে দিলাম, ওপর নিচে 2 জনা কি, 2 4 8, 2 7 14, তাহলে কত হলো? 4/7। তাহলে এই 8/14 লেখা যা, তাহলে 4/7 লেখা তো একই ব্যাপার, কারণ 8/14 এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হচ্ছে কত? 4/7। তাহলে হ্যাঁ দাদা এরা ইকুয়াল, এখানে ইকুয়াল চিহ্নটা কেটো না, এটা সমান দাও। বুঝতে পারলে না? পারলে না? তো দেখবে যে সমান হতেও পারে, নাও হতে পারে। এবারে হ্যাঁ, এখানে কি চোখে চেয়েই দেখতে পাচ্ছ 3/5, 3/5 সমান, একদম কারেক্ট। বাট 5/7 এখানে ছিল 2/3, 2/3 কোনোদিনই 5/7 সমান হবে না, কারণ কাটাকাটি তো আর হবে না, তাহলে তারা তো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন নয়। তার মানে আমি বোঝাতে চাইছি তোমাকে এটাই, যে যদি কোনো বড় ফ্র্যাকশন থাকে তাহলে কাটাকাটি করে দেখে নেবে যে ওটা ওর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন আসছে কিনা, কারণ ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন তার মেন ফ্র্যাকশনের সাথে কি সমান হয়। এরকম করে আমরা বহু ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বার করতে পারি, তাই না? বেশ, তাহলে ইকুয়াল সাইন কি রিপ্রেজেন্ট করে? ইকুয়াল সাইন রিপ্রেজেন্ট করে এইদিকেও যা টার্ম থাকবে ওই দিকেও সেম টার্ম থাকবে। বলো এটা তোমার কাছে নতুন তো কিছু নয়, তুমি এরকম জিনিস তো করে এসেছো ফ্র্যাকশন চ্যাপ্টারে, ঠিক? বেশ, এখন ধরো আমি এরকম একটা ফ্র্যাকশন নিলাম a/b, a/b মানে কি? দেখো এরকম 2/3, এরকম ফ্র্যাকশনের কথা বলতে চাইছি, যেখানে a সমান হচ্ছে 2, b সমান হচ্ছে 3। তো এরকম ধরে নিলাম। এবার a b এর মান যা খুশি ধরে নিতে পারো, 4 5 ধরতে পারো, 12 13 ধরতে পারো, যা যেটা পছন্দ। তো ধরে নাও a/b হচ্ছে একটা ফ্র্যাকশন, ঠিক আছে? ইকুয়াল চিহ্ন দেওয়া রয়েছে c/d একটা ফ্র্যাকশনের সাথে, দেয়ার ইকুয়াল করে দেওয়া আছে। এবার দুনিয়াতে অনেক কিছু ইকুয়াল ফ্র্যাকশন হতে পারে, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হতে পারে, তো আমি আর সব লিখছি না, আমি a b নিয়ে কাজ করা শুরু করলাম। তাহলে a/b সমান হচ্ছে c/d, এই ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা, এই ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটাকে বলা হয় ইকুয়েশন। কি বলা হয় মনে থাকবে? ইকুয়েশন। কি বলা হয়? আবার বলো আমার সাথে, ইকুয়েশন। ইকুয়াল চিহ্ন, ইকুয়াল চিহ্নের এই সাইডে কিছু জিনিস আর এই সাইডে কিছু জিনিস দেওয়া থাকলে সেইগুলোকে বলা হবে, এই জাতীয় ফরম্যাটগুলোকে বলা হবে ইকুয়েশন, বেঙ্গলিতে বলা হয় সমীকরণ, ঠিক আছে? বেশ, এখন এই ইকুয়েশনটাকে তুমি পরের লাইনে কি করে আগে বাড়াবে, অর্থাৎ তুমি এটার ক্যালকুলেশন কি করে করবে, এটার উত্তর কি হবে? দেখো, তো পরের লাইন করতে গেলে দাদা আমরা কি এতদিন কি করেছি? এখানে সমান চিহ্ন দিয়েছি পরের লাইনটা অঙ্কটা করার জন্য। ধরো আমি লিখলাম করে 2/3, তুমি সমান দিয়ে 5 লিখতে, তো সমান তো দিতে। কিন্তু দাদা এখানে কি হয়েছে দেখো, এখানে সমান চিহ্নটা ওরা নিজেরাই ব্যবহার করে নিয়েছে, তাহলে আমি এখানে সমান দিয়ে নেক্সট স্টেপ করতে পারি? গুলিয়ে যাবে তো, হ্যাঁ কি না বলো? তাহলে আমরা সমান দিয়ে করতে পারি না, আমরা এই চিহ্নটা ব্যবহার করতে পারি, এরকম অ্যারো চিহ্নটা, এটার নাম হচ্ছে ইমপ্লাইজ দ্যাট। কি বলে? ইমপ্লাইজ দ্যাট, এটা ব্যবহার করতে পারি। কিন্তু এটা সব কিছু জায়গায় তুমি ব্যবহার করতে পারো, কিছু জায়গায় করতে পারো না। তাহলে সব থেকে ভালো দাদা এমন কিছু আছে জিনিস, যে জিনিসটা আমি এরকম ইকুয়েশনের ক্ষেত্রে পরের স্টেপ করার জন্য সর্বদা ব্যবহার করতে পারি, সব জায়গায় করতে পারি। হ্যাঁ আছে, দেখো ইংরাজিতে লিখবে অর, তারা ভালো করে লিখি অর লিখলে দিয়ে কমা দিলে, অর লেখার পর কমা দিলে, এরপরে বুঝলে পরের স্টেপটা কি করে করবো। দেখো এখানে কি বোঝাচ্ছে? এটা ফ্র্যাকশনের দুটো ভাগ বোঝাচ্ছে, তাই না?
ফ্র্যাকশন, এদিকেও ফ্র্যাকশন, তো ভাগ অ্যাকচুয়ালি। তো এই ভাগ থেকে আমরা জানি ফ্র্যাকশনের ভাগ তো হয় না, আমাদেরকে গুণে কনভার্ট করতে হয়। তাহলে খুব ভালো করে মনে রাখবে, একদম খুব ভালো করে, যে এইখানে যে টার্মটা থাকে, এর নিচে যে টার্মটা থাকে, সে এই দিকে চলে আসে এই এর সাথে গুণ হতে, আর বিটা চলে যায় কি সি এর সাথে গুণ হতে। আবারও বলছি, নিচের জিনিসগুলো, এর নিচের জিনিস চলে যাবে ওপরের জিনিসের সাথে গুণ হতে, বি চলে যাবে কি ওই সি এর সাথে গুণ হতে। ঠিক আছে, তাহলে বলো ডি চলে এলো এর সাথে গুণ হতে, তাহলে এ গুণিত ডি, ইকুয়াল চিহ্ন আছে, ইকুয়াল চিহ্ন দিলে বি চলে গেল সি এর সাথে গুণ হতে, তাহলে বি গুণিত সি। তাহলে দেখো আর তো ফ্র্যাকশন নাই, গুণে কনভার্ট হয়ে গেল না? নিশ্চয়ই বুঝতে পেরেছো? ঠিক আছে, এইটুকু করতে পারবে কি, বাস এই 3 নাম্বার তোমার পয়েন্ট হচ্ছে এটার সাথেই, মানে এটার সাথেই রিলেটেড। বুঝতে পারলে কি না? আর সবসময় মনে রাখবে, অ্যারো সবসময় কোন দিকে হবে, ওপর দিকে হবে। নিচের জিনিস ওপরে যাবে গুণ হতে, নিচের জিনিস ওপরে যাবে গুণ হতে। ঠিক, আমি যদি এইদিকে লিখি 2/4, আর এইদিকে লিখলাম ধরো আমি 4 বাই কত লিখলাম 8 লিখলাম ধরো, ঠিক আছে। তাহলে এইটা যদি আমাকে অঙ্কটাকে করতে বলে, তাহলে আমি অর দেব, কমা দেব, এই 8 চলে যাবে কি 2 এর সাথে গুণ হতে, এই 4 চলে যাবে এই 4 এর সাথে গুণ হতে। তাহলে 8 চলে এলো 2 এর সাথে গুণ হতে, 2 গুণিত 8, মধ্যখানে ইকুয়াল চিহ্ন আছে, ইকুয়াল চিহ্ন দাও, ওই 4 চলে গেল কি 4 এর সাথে গুণ হতে। এবার গুণটা করো পরের লাইনে, দেখো 8 দুগুণে 16, 4 চেরে 16, গুণ করলে চলে আসছে আমাদের। নিশ্চয়ই বুঝতে পেরেছো? এখানে গুণটা করা পসিবল হচ্ছিল কারণ এ ডি আর বি সি এর মান তো আমরা জানি না, তো পসিবল হচ্ছিল না। কিন্তু এখানে যেহেতু 8, 2 আর 4 4 আছে, তাই আমরা গুণটা করে দিলাম। বুঝতে পেরেছো নিশ্চয়ই? খুব ইজি না? একদম চাপ নেবে না, ভীষণ ইজি। ঠিক, তাহলে ধরো এখানে রয়েছে হাতি, কত রয়েছে হাতি, আর এখানে রয়েছে কি ঘোড়া, ঘোড়া, হাতি বাই ঘোড়া। এদিকে রয়েছে কি তোমার, এটা মুছিয়ে রাখি, লেজ, আর এইখানে রয়েছে সুর। হাতি বাই ঘোড়া সমান লেজ বাই সুর। ঠিক আছে, তাহলে বলো ঘোড়া চলে যাবে কি ওর লেজের সাথে গুণ হতে, আর সুর চলে যাবে কি হাতির সাথে গুণ হতে। তাহলে পরের লাইনটা আমরা কি লিখবো, অর দিয়ে, হাতি গণিত সুর সমান, মধ্যখানে সমান চিহ্ন আছে, সমান দিয়ে চিহ্ন দিলে ঘোড়া, ঘোড়া গণিত লেজ। বুঝতে পারলে কিনা? নিশ্চয়ই পেরেছ যে তোমার যাই থাক, এখানে এটা বাই এইটা সমান দিয়ে ওইটা বাই ওইটা যাই থাক, ওর নিচের টার্ম চলে যাবে ওর ওপরের টার্মের সাথে গুণ হতে, এর নিচের টার্ম চলে যাবে ওর ওপরের সাথে গুণ হতে। বাস এইটুকু খালি মনে রাখো। ঠিক, তুমি গুণ আকারে লিখে দেবে, হয়ে গেল কাজ। ঠিক আছে, তাহলে ধরো এখানে রইলো 2x/3, আর এখানে রইলো কত 4/3, এরকম রইলো। যা থাকবে থাক, যেমন দেখতে হবে হোক। আমার হাতি ঘোড়া দিয়ে আমি গুণ পারলাম, আর আমি 2x/3 আর 4/3 দিয়ে গুণ পারবো না? অবশ্যই পারবো। পরের লাইনটা কি করে লিখবো, দাদা বলেছিল অর দেবে, কমা দেবে, হ্যাঁ কি না? তাহলে এই 3 চলে যাবে কি 2x এর সাথে গুণ হতে, 3 চলে যাবে 4 এর সাথে গুণ হতে। দেখো এই অ্যারোটা দেওয়া কম্পালসারি নয়, বাট হ্যাঁ এখন আমরা যেহেতু বিগিনার, আমরা এখন সবে করতে শুরু করেছি, তাই আমরা দেবো। আর যদি তুমি তোমার মাইন্ডে দিতে পারো তো দেবে, এমন নয় যে অ্যারোটা দিতেই হবে, এটা অঙ্কের নিয়ম না। ঠিক আছে, তাহলে 2x লিখলে এরকম করে গণিত 3, 3 গেল গুণ হতে, 3 চলে গেল, এদিকে 3 চলে গেল কার সাথে গুণ হতে, 4 এর সাথে গুণ হতে। ঠিক আছে, বেশ। এখানে দাদা বুঝতে পারছি কি যে এক্সও রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, তাহলে এই 2 আর 3 তো গুণ হয়ে যাবে কারণ দুজনের নিউমেরিক্যাল টার্ম। তাহলে 3 দুগুণে 6, আর এক্স যেমন আছে তেমন পড়তে পারতো, এক্সের মানই জানি না, আমার জানাও দরকার নেই, যেমন আছে লিখা দিয়ে দিলাম। আমাকে কোনোদিন যদি কেউ বলে এক্সের মান, তখন আমি গিয়ে বসাবো এখানে, হ্যাঁ কি না বলো? অবশ্যই। আর এইদিকে ইকুয়াল চিহ্ন দিলাম, যেমন আছে 3 4 গুণ করলে কথা 12, 12 হলো। বেশ, এবারে তুমি অর দাও, নেক্সট স্টেপ করো, বলো। আমি যদি বলি এক্স এর মান কত 2, এক্স এর মান কত আমি তোমাকে বলে দিলাম 2, তাহলে 6 এর পাশে কত 2 লিখে দাও। দাদা এই 6 আর এক্স এর মাঝে কি কি বুঝাচ্ছে দাদা? এখানে তো 62 62 হয়ে গেল। আরে এই 6 আর এক্স এর মাঝে কিছু নয়, মানে কি গুণ চিহ্ন আছে, কি চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে। তাহলে সমান দিয়ে এইদিকে যেমন 12 আছে 12 লিখলে, তাহলে বলো অর দিয়ে নেক্সট স্টেপ, 6 দ্বিগুণে গুণ করলে কত 12, 12। তাহলে কেউ যদি তোমাকে কারোর মান বলে দেয়, তখন তুমি ওখানে বসিয়ে এরকম করে গুণ করে দেবে। বলো এটা কঠিন হতে পারে? এটা কঠিন মোটেই না,
নিশ্চয়ই পারবো। ঠিক, এখন 4 নাম্বার পয়েন্টটা দেখো। 4 নাম্বার পয়েন্টটা বুঝলে আগের পয়েন্টের সাথে রিলেটেড। দেখো মানে কি, তোমার 7টা পয়েন্ট, আমি 7টা পয়েন্ট নামই নিয়েছি, কিন্তু 7টা পয়েন্ট নয়, ওই হাতে গোনা 3-4টে পয়েন্ট, বাকিগুলোরই এক্সপ্লেনেশন আর কি। বুঝতে পেরেছো তো? একদম চাপের কিছু নয়, খুব ইজি। দেখো তাহলে কি ছিল আমাদের, ধরো এখানে 2/3 ছিল, আর এখানে বললাম 2/3, ঠিক, এগুলো ছিল আমাদের। দিয়ে বলেছিলাম দাদা এরকম করে কোনাকুনি করে দিতে হবে পরের লাইনে অর দিয়ে, 2 গণিত 3, আর এখানে 3 গণিত 2, দাদা এখানে অর দাও, দিয়ে এখানেও 6, এখানেও 6, একদম কারেক্ট, কোনো ভুল নাই। ঠিক আছে, কিন্তু ধরো এখানে রইলো x/3 সমান রইলো এখানে 4/6, এরকম টার্ম রইলো। ঠিক আছে, এবার তোমার মনে হতে পারে দাদা 4/6 রয়েছে, এটা কাটাকাটি হবে, তো কাটাকাটি করে বসাও। তুমি বসাবে, না করে বসালেও হবে, চিন্তা নাই, আলটিমেট লাস্টে ঠিকঠাকই মান আসবে। দেখো এটার মানেটা কি, এটা কি করতে বলেছে আমাকে বলো, এটা একটা ইকুয়েশন। কি বলে, এটা মধ্যেখানে সমান চিহ্ন আছে, তার মানে কি, এটা একটা ইকুয়েশন। বেশ, এই ইকুয়েশনে দেখতে পাচ্ছ এক্স এর জায়গায়, বলো এক্স মানে তো আমরা জানি না যে 2 না 3 না 4 না 6 না 8 না 10 না 12 না কি বটে, জানি না। 3-এর ভ্যালু জানি আমাদের 3টে সংখ্যা, 4-এর ভ্যালু জানি আমাদের 4টে সংখ্যা, 6-এর ভ্যালু জানি আমাদের 6টা সংখ্যা, কিন্তু এক্স এর ভ্যালু তো জানি না। তো এক্স এর ভ্যালুটাকে আমরা কি করে বার করতে পারি, একটা ইকুয়েশনের কাজই হচ্ছে এটা। ঠিক আছে, একটু এখন থেকে বুঝে নাও যে একটা ইকুয়েশন, কোনো একটা মানে অঙ্কের ইকুয়েশনের কাজ হচ্ছে কি, সেই ইকুয়েশনে একটা আননোন টার্ম তোমাকে বলবে যে এই টার্মটার ভ্যালু বার করো, ইকুয়েশন বলো আমি বার করে দিচ্ছি রে, তোর কোনো টেনশন নেই, তুই যে আননোন টার্মটা দিয়েছিস না, সেই আননোন টার্মটার মান আমি তোকে বার করে দিচ্ছি। আননোন টার্ম মানে কি, এক্সটা, এক্সটা আননোন টার্ম, ওর ভ্যালু জানি না, ওর ভ্যালু কত বটে আমাদের কোনো আইডিয়া নেই। তাহলে ইকুয়েশন কি বলবে, এই মধ্যখানে সমান চিহ্নটা কি বলবে, এটা যেহেতু একটা ইকুয়েশন, গোটাটা মিলে একটা ইকুয়েশন, সে বলবে আমি এক্স এর ভ্যালু তোকে বার করে দিচ্ছি, তোদের কোনো টেনশন নেই। তাহলে একটা ইকুয়েশনের কাজ কি না, একটা ইকুয়েশনে যতগুলো আননোন টার্মের মান দেওয়া থাকবে, ঠিক আছে, ধরো 4টে আননোন টার্ম দেওয়া আছে, কি বলো 4টে আননোন টার্ম দেওয়া আছে, তোমাকে ইকুয়েশনটা কি বলবে যে ভাই আমাকে 3টের মান বলে দে, 3টের মান বলে দে, 3টে আননোন টার্মের মান বলে দে, আমি হচ্ছে 4 নাম্বার যে আননোন টার্মটা আমার ইকুয়েশন আছে না, আমি তার মান বলে দেবো। তাহলে কি করে সে কি করে বলে দিতে পারছে, দেখো এই যে তোমার সমীকরণটা রয়েছে, ইকুয়েশনটা রয়েছে, সেখান থেকে আমরা এক্স এর মানটা, যেটা আমরা জানি না কত ভ্যালু হবে, কিন্তু এই ইকুয়েশনটা বলে দেবে যে এক্স এর জায়গায় কত বসাতে হবে। দেখো কি করে, তাহলে এখানে আমরা জানি দাদা এখান থেকে পরের লাইনটা কিভাবে করতে হয় না, এর ওপরে যা থাকে তার সাথে এর নিচের টার্মটাকে গুণ হয়ে যায়, সমান চিহ্ন মধ্যখানে আছে, দাও 3টা চলে গেল কি এই 4-এর সাথে গুণ হতে, আর দাদা ওরা সমান ইউজ করে নিচ্ছে, তাই অর দিয়ে নেক্সট স্টেপ আমরা দেব, বোঝা গেল? বেশ, এবারে এই এক্স এর মান যে আননোন টার্মটা আছে তার মান আমরা বার করব কি করে, না ইকুয়েশন বলছে তাকে ইকুয়াল সাইনটা, এই ইকুয়াল সাইনের যে কোনো একটা সাইডে তুই একা কর, ওর আশেপাশে কেউ লেগে থাকলে হবে না, বোঝা গেল? মানে কি, দেখো এক্স এর সাথে 6টা কি হয়েছে, গুণ হয়ে লেগে আছে, তাহলে বলছে একে হাঁটা, এই 6টাকে হাঁটিয়ে দে। যদি তুই হাঁটিয়ে দিতে পারিস তাহলে ইকুয়াল সাইনের এই সাইডে কি এক্স এর মান, এক্স এইদিকে একা থাকলো, এই সাইডে আর কেউ লেগে নেই, তাহলে এই দিকে যাই মান বেরোবে সেটাই হচ্ছে এক্স এর মান। এরপর আমরা হাঁটাবো কি করে, এই 6টাকে আমরা হাঁটাবো কি করে, মনে রেখো যে ইকুয়াল সাইনের এই দিকে যা টার্ম থাকে সেই টার্মগুলোকে আমরা এই দিকে নিয়ে যেতে পারি, মনে থাকবে? তুমি এখন মনে রাখো এটা এইভাবে, যদিও এটা ম্যাথামেটিক্যালি এইভাবে হয় না, অ্যাকচুয়ালি আমরা এইদিকে ভাগ করে দিই, ওইদিকে ভাগ করে দিই, ঠিক আছে, কিন্তু তুমি তোমার এখন মাইন্ডে এটা ফিট করে রাখো, তুমি একটা উঁচু ক্লাসে গিয়ে বিষয়গুলো আরও ডিটেলসে জানবে পুঙ্খানুপুঙ্খভাবে, কিন্তু উত্তর তুমি ওইটা না বুঝলেও তুমি উত্তর ঠিকই বেরোবে তোমার। খালি তুমি এখন ইজিভাবে মনে রাখো যে ইকুয়ালের এক্স এর সাথে কি 6টা এইদিকে গুণ হয়ে লেগে আছে, তাহলে আমি 6টাকে কি ওই দিকে নিয়ে যেতে পারি। আরে 6টা আমাকে বলেছি ইকুয়েশনের এই সাইডে একটা মানে যে আননোন টার্মটা রয়েছে তা কি কর, তার সাথে 6টা লেগে আছে, তো আমি 6টা কি পরের লাইনে ভ্যানিশ করে দিতে পারি না, এটা তো অঙ্ক, আমাকে লজিক্যালি অ্যাপ্রোচ করতে হবে। তো আমি 6টাকে কি ইকুয়াল সাইনের ওই সাইডে নিয়ে যেতে পারি, এইটার ফেসিলিটি আছে একটা ইকুয়েশন তোমাকে দিয়েছে, বলছি এক্সের সাথে যা যা সংখ্যা লেগে থাকবে ওকে ইকা করার জন্য সেই সংখ্যাগুলোকে তো ওইদিকে পাঠিয়ে দে, ইকুয়াল সাইনের ওই সাইডে পাঠিয়ে দে, যা পড়ে থাকবে থাক, যা হবে হোক, আমি দেখে নিচ্ছি। ইকুয়েশন তোমাকে বলছে এটা, বুঝতে পেরেছো? তাহলে 6টা কি এক্সের সাথে এইদিকে গুণ হয়ে লেগে আছে, 6টা ওইদিকে চলে যাবে। আচ্ছা তুমি আমার একটা কথা বলো, ম্যাথামেটিক্সে একটা জিনিস এইদিকে ছিল ওইদিকে চলে গেল, তাহলে এইদিকে গুণ হয়েছিল ওইদিকে গিয়ে কি সে গুণই হয়ে থাকবে? আরে ভাই কিছু তো পরিবর্তন হবে, সে তার জায়গা চেঞ্জ করছে, তার কিছু তো পরিবর্তন হবে, বুঝতে পারলে না জায়গা চেঞ্জ করছে মানে কি ইকুয়েশনের এই সাইডে থেকে ওই সাইডে চলে যাচ্ছে, ভাই কিছু তো পরিবর্তন করবি তো ওকে, হ্যাঁ কি না? কি পরিবর্তন?
না যে জিনিসটা গুণ হয়ে থাকবে সেই ইকুয়াল সাইনের ওই সাইডে চলে গেলে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, যে জিনিসটা ইকুয়াল সাইনের এই সাইডে যোগ হয়ে থাকবে সে ওইদিকে চলে গেলে বিয়োগ হয়ে যাবে, আর যে জিনিসটা এইদিকে বিয়োগ থাকবে সে ওইদিকে চলে গেলে যোগ হয়ে যাবে। আবার যদি কোনো জিনিস এইদিকে থাকে তাহলে ওইদিকে চলে গেলে গুণ হয়ে যাবে। অর্থাৎ সবসময় মনে রাখবে যে গুণ কিসে কনভার্ট হয়ে যাবে, ভাগে, যদি সে সমানের এই সাইডে থেকে এই সাইডে বা যে কোনো একটা সাইডে জাম্প করে, বোঝা গেল। আর যোগ চেঞ্জ হয়ে যাবে কি বিয়োগে, যদি জাম্প করে। বিয়োগও কি জাম্প করলে যোগ হয়ে যাবে, ভাগও কি জাম্প করলে গুণ হয়ে যাবে। তাহলে বলো এক্স এর সাথে 6টা কি গুণ হয়ে লেগে আছে, কি হয়ে লেগে আছে, গুণ হয়ে লেগে আছে, মাল্টিপ্লাই হয়ে লেগে আছে। তাহলে 6টা ওইদিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এক্স এইদিকে ইকা হয়ে গেল, 6টা ওইদিকে চলে গেল। তাহলে এক্স এর পরে ইকুয়াল চিহ্ন সমান আছে, সমান দিলাম। বেশ, 3 4 কি বলবে, এ ভাই আমরা তো কিছু সরি নাই, আমরা তো এই দিকে আসি নাই ওই দিকেও আসি নাই, তুই 6কে নিয়ে আসতে চাইছিস নিয়ে আয়। বাট ইকুয়াল সাইনের এই সাইডে যে সংখ্যাগুলো আছে সেটা তো ওদের ঘর, ওরা তো আগে ওইখানে থাকবে। তাহলে মনে রাখো অবশ্যই 3 গুণিত 4 এইটা যেহেতু ওদের ঘর, ওরা ওখান থেকে নড়ে নাই, ওরা ওখান থেকে নড়ে নাই, ওরা ওখানে ফিক্সড হয়ে আছে। ইকুয়াল সাইনের এই সাইডে 3 গুণিত 4টা ফিক্সড হয়ে আছে, ওটা ওদের ঘর। তাহলে ওরা প্রথমে ওখানে হবে, ওখানে থাকবে। ওদের না এর সামনে তুমি কিচ্ছু লিখতে পারো না, 6 এসছে ওর সামনে গিয়ে জায়গা দখল করতে পারে না, কারণ কি 3 আর 4 এর ঘর ওটা, ইকুয়াল সাইনের ওই সাইডটা। তাহলে 3 আর 4 আগে হবে, তারপরে 6 ওইদিকে গিয়েছে কি হয়ে, ভাগ হয়ে। তাহলে এরপরে তুমি কি দিয়ে দিলে, ভাগ 6। বুঝতে পারলে? এখন এই ভাগটা আমরা করতে পারি ইজিলি। কত করতে পারি, এক্স সমান 4 3 কত 12 ভাজিত 6, আর এক্স সমান 12 দিয়ে 6কে 6 দ্বিগুণে 12 2। দেখো এক্স এর মান বেরিয়ে গেল না 2। কত ইজি দেখো, ভীষণ ইজি। পারবো না, চলো আরো দুটো এক্সাম্পল করি, তাহলে আইডিয়া একদম ক্লিয়ার হয়ে যাবে। চক করি। দেখো 5/15 সমান y/7 বা y/ এখানে 3 নাম। ঠিক আছে, এখন এটা করতে হবে। ঠিক আছে, কোনো প্রবলেম নয়, চলো কোনাকুনি করবো। এরকম থাকলে দাদা বলেছিল আগে কোনাকুনি করে নিতে, গুণ। তাহলে 5-এর সাথে চলে এলো 3 গুণ হতে, আর 15 চলে গেল y-এর সাথে ওইদিকে গুণ হতে, হ্যাঁ কি না, অবশ্যই। বেশ, অর দিয়ে নেক্সট স্টেপ, এগুলো অর। ঠিক আছে, বেশ। তাহলে ওয়াই কে ইকা করতে হবে ইকুয়াল সাইনের একটা সাইডে, ইকুয়াল সাইনের একটা সাইডে কি করতে হবে, ইকা করতে হবে, কারণ ওর মান বার করতে হবে না। বেশ, ওয়াই এর সাথে কে গুণ হয়ে লেগে আছে, 15 গুণ হয়ে লেগে আছে। তাহলে 15টাকে বা 15টাকে ইকুয়াল সাইনের এই সাইডে নিয়ে আসতে হবে। তাহলে ও যদি এই সাইডে চলে আসে তাহলে কি হয়ে যাবে, 15 মাল্টিপ্লাই হয়ে লেগে আছে, তাহলে কি ডিভাইড হয়ে যাবে না, হয়ে যাবে না, অবশ্যই ডিভাইড হয়ে যাবে। বেশ, তাহলে 5/5 গুণিত 3 ছিল, ঠিক আছে, 5 গুণিত 3 ছিল, তার সাথে 15 কি ডিভাইড হয়ে গেল, মনে থাকবে, ওয়াই 15 ডিভাইড হয়ে গেল, ওটা ওদের ঘর, যা হবে ওর পেছনে। ঠিক আছে, বেশ। তাহলে 15 ভাজিত 15 সমান ওয়াই, ওয়াই ওইদিকে খাওয়া গেছে, তাহলে 1। বুঝতে পেরেছ? বেশ, এখন দেখো হয়ে গেছে নিশ্চয়ই, করে নিয়েছো। বেশ, এবারে ব্যাপারটা দেখে নাও। তোমরা বুঝলে এইরকম ভাবেও করতে পারো, অসুবিধা নেই। যে 15টা এদিকে গুণ হয়েছে, তাহলে কি এর নিচে চলে এলো, তাহলে 5 গুণিত 3, ঠিক আছে, 15টা ভাগ হয়ে গেল, মানে কি ফ্র্যাকশন নিয়মও আমরা করতে পারি। 15টা এখান থেকে নিচে চলে এলো, ঠিক। এইদিকে সমান দিয়ে ওয়াই যেমন পড়ে আছে সেরকম। এবার কাটাকাটি করতে পারো, 3 একে 3, 3 5 15, 5 5 কেটে গেল, তাহলে 1 1। তাহলে অর 1/1 সমান হচ্ছে ওয়াই, দ্যাট ইজ অর ওয়াই। ঠিক আছে, বেশ। দেখো ধরো এরকম রইল, 2/x সমান হচ্ছে 3/2 এরকম রইল। তাহলে কি প্রথমে কোনাকুনি করবো। তাহলে 2 দেখো চলে এলো, 2টা গুণ হতে 2 এর সাথে, ওইদিকে এক্সটা চলে গেল কি 3 এর সাথে গুণ হতে। বলো এক্স এর মান বার করতে গেলে কি করতে হবে, আমাকে একা করতে হবে এক্সকে, এক্স এর সাথে 3 কি মাল্টিপ্লাই হয়ে লেগে আছে, তাহলে এই সাইডে এলে 3টা কি ভাগ হয়ে যাবে। এবার আমি ফ্র্যাকশন নিয়মে করতে পারি, 2 গুণিত 2 বাই কত 3, তাই না, 3টে এদিকে গেল। আবার কি তোমাকে আগে যেরকম দেখালাম এরকম ভাবে তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই, ভুল হবে না। ঠিক আছে, বেশ। তাহলে 2 দুগুণে 4/3 সমান এক্স। তো এটা তাড়াতাড়ি হয়ে যায় বলে আমরা এই ফ্র্যাকশন নিয়মে করলে ভালো হয়। এমন নয় যে হবে না, ওরকম করে হবে, বাট এখানে একটু টাইমটা বেশি লাগছে, একটা স্টেপ বেশি হচ্ছে। এইটা থেকে আমাদের একটু তাড়াতাড়ি হয়ে যায়, তো তাড়াতাড়ি হলে সেইটা একটু ফলো করা দরকার, কারণ অঙ্কে টাইম বাঁচানোটা খুব ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো না, পারো নাই?
নিশ্চয়ই পেরেছো। চল দেখো আরেকটা দেখ, ধরো এখানে রইল 2x/3 সমান হচ্ছে 15 কত 9 এরকম রইল ধরো, ঠিক আছে। বেশ, তাহলে বলো না দাদা এইখান থেকে তো আমাদের করা যাবে না, এইখান থেকে আমাদের কি পরের স্টেপে যেতে গেলে আগে অর দিয়ে কোনাকুনিটা করে নিতে হবে। তাহলে কোনাকুনি করে নেবো। তাহলে 2x গুণিত 9 সমান 3 গুণিত 15, ঠিক। বেশ, এরপরে দাদা এখানে তো বহু ঝামেলা রয়েছে। বেশ, এরকম সিচুয়েশন যদি থাকে মনে রাখবে এই 2 আর x এর কাছে কি আছে, গুণ হয়ে আছে, 2x এর সাথে কি গুণ হয়ে আছে। তাহলে বলো এই সংখ্যায় সংখ্যায় তো গুণ করেই দিতে পারি, এর ইকুয়েশনের একটা সাইডই তো আছে। তাহলে 9 দুগুণে 18 গণিত x আর 3 গণিত 15। চলো আমরা করলাম না গুণটা, কোনো অসুবিধা তো নাই, পরে করবো। বেশ, এবারে x কি কা করতে গেলে x কে ইকুয়েশনের এই সাইডে যদি কা করতে চায়, 18টা কি হয়ে আছে, গুণ হয়ে আছে, তাহলে 18টা ওইদিকে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে x সমান কত 3 গণিত 15, আর সব থেকে ভালো 18 ভাবে এদিকে গুণ হয়েছে ও নিচে চলে গেল, তলায় চলে এলো, তাহলে বাই 18 হয়েছে। এবারে বলো 3 একে 3, 3 6 18, ঠিক আছে, আর 3 দিয়ে 3 দুগুণে 6, 3 5 15, তাহলে 5/2। তাহলে অর x সমান 5/2। উপরে 5 পড়া আছে, 5 একে 5, আর নিচে শুধু 2 পড়া আছে 2। বুঝতে পেরেছো না পড়া নেই? ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছি। বেশ, এবার চলো 5 নাম্বার পয়েন্ট। তো 5 নাম্বার পয়েন্টটা আগের পয়েন্টের সাথে রিলেটেড, অর্থাৎ কাটাকাটি করব, লিস্ট ফ্র্যাকশনে পরিণত করব। কি লিস্ট ফ্র্যাকশনে পরিণত করা শিখব, মনে থাকবে তো? এটা আমরা করে এসেছি, রেশিও চ্যাপ্টারে আমার এটা লাগবে, তো আমি একবার তোমাকে রিকভারি করে দিতে চাইছি। বেশ, তো কাটাকাটি করব কি করে, দেখো কাটাকাটি দুভাবে করা যায়। এক, যদি তুমি কাটাকাটি করতে না জানো তাহলে দেখে নাও, ওপরে নিউমারেটর আর ডিনোমিনেটর দুটোকেই তুমি প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে ভাঙবে। কি 6কে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে যদি ভাঙি আমি, কত হবে 2 3 6, তারপর 3 দিয়ে চালালে 3 একে 3। মনে রাখবে এখানে শুধু প্রাইম নাম্বার দিয়ে তুমি ডিভিজিবল করতে পারো, ওই জন্য এটার নাম কি প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। তো নিশ্চয়ই জানো 6 সমান কি 2 গণিত 3 গণিত 1। বেশ, 36 আছে, 36 একে ভাঙবে কত 2 দিয়ে, ঠিক আছে, কারণ ওটা ইভেন নাম্বার, তো 2 দিয়ে ডিভিজিবল হবে। 2 18, 2 8 16, ঠিক আছে, 2 18, 2 9 18, 3 3 9, 3 1 3, অর্থাৎ 36 সমান কত 2 গণিত 1 2, দুটো 2, দুটো 3 আর একটা 1। বেশ, এবারে সমান দিয়ে বড় করে দাগ টানবে, 6 এর জায়গায় এই মানটা লিখবে 2 গণিত 3 গণিত 1, 36 এর জায়গায় তার মানটা লিখবে 2 গণিত 2 গণিত 3 গণিত 3 গণিত 1, ঠিক। এবারে ওপরে যার সংখ্যা নিচে যার সংখ্যা কেটে দেবে, এত এই 2 কেটে গেল, এই 3 কেটে গেল, এই 1 কেটে গেল, ঠিক আছে। বেশ, এবারে তাহলে পরের সমান দিয়ে কি হবে দেখো, ওপরে কি পড়ে আছে, কিছু পড়ে নাই মানে কিন্তু 0 লিখে দেবে না, কিছু পড়ে নাই মানে 1 পড়ে আছে, অবশ্যই 1 গণিত 1 গণিত 1, 1 পড়ে আছে। আর নিচে কি পড়ে আছে দেখো 2 আর 3, 3 দুগুণে 6, তাহলে 1 এর 6 মানে 1/6 বেরিয়ে গেল, ঠিক আছে। বেশ, নেক্সট কি, আমরা কাটাকাটি করতে যদি শিখে যায় ভালো রকম, তাহলে নিশ্চয়ই জানি যে ওপরে যে সংখ্যাটা রয়েছে নিচে যে সংখ্যাটা রয়েছে দুটোই কি ইভেন নাম্বার। তো ইভেন নাম্বার মানে 2 দ্বারা তো ডিভিজিবল করলে মিলবেই, তাহলে 2 দ্বারা তুমি কি 50কে ডিভাইড করবে। এই নিয়ম এইভাবেও করতে পারো, বাট এইভাবে কি টাইম বেশি লাগবে। তো তুমি দেখবে যে ওপরে সংখ্যাটা নিউমারেটর আর ডিনোমিনেটর কোন নাম্বার দ্বারা ডিভিজিবল হচ্ছে, সেই নাম্বার দ্বারা তুমি কি করবে, একে ডিভাইড করবে, মনে থাকবে। বা আরেকটা জিনিস করতে পারো, এটা বলে দিই, তারপর তৃতীয় নম্বর জিনিসটার ক্ষেত্রে থার্ড নাম্বার প্রসেস বলে দেবো। তো দেখতে পাচ্ছ ওপরে কি একটা নাম্বার আর নিচে একটা নাম্বার, তাহলে দুটোই কি তোমার ইভেন নাম্বার, তাহলে 2 দ্বারা নিশ্চয়ই ডিভাইড করলে মিলবে। এখানে 2 2 যা 4, 10 2 5 যা 10, ঠিক মিলে গেল। তারপরে 120 কে যদি আমি ভাগ করি বলো 2 দ্বারা কত হবে, 6 যা 12, শূন্য বসে গেল, ঠিক। তাহলে একে কেটে আমার এলো কত 25, আর এটাকে কেটে এলো আমাদের 60। কোসেন্টগুলো লিখতে হয়, অর্থাৎ 2 দ্বারা একে ডিভাইড করলাম 25 এলো, কোসেন্টটা লিখে দিলাম। 120 কে 2 দ্বারা ডিভাইড করলাম, ভাগফল কত হলো বা কোসেন্ট কত হলো 60, সেটা কেটে লিখে দিলাম। এরপরে এটা 25 আর 60 এরা দুজন কি কাটাকাটি যাবে 5 দ্বারা? হ্যাঁ যাবে। দেখো 5 দিয়ে যদি আমি 25কে ভাগ করি, 5 5 যা 25, আর 5 দ্বারা যদি আমি একে ভাগ করি 5 একে 5, যদি ভাগ করে দেখে না এদিকে দেখো 5 একে 5 10, 5 দুগুণে 10,
5 12 60। তুমি একবারে মুখে মুখে না পারলে ডাইরেক্ট এরকম করে ভাগ করে তারপরে করবে। তাহলে কত হলো? ওপরে 5 পড়ে আছে দেখো, আর নিচে কত 12। তো তুমি এইভাবেও একদম ডাইরেক্ট এভাবে কাটাকাটি করতে পারো, তোমার যেটা সুবিধা। খালি ভুল করবে না, আর পরীক্ষায় কোনো কোশ্চেন ছেড়ে আসবে না, টাইম বেশি লাগুক এইভাবে করতে পারো। প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে সবকটা ভেঙে নিয়ে তারপর মান বসিয়ে ওপর নিচে কেটে দিলে যা সমান আছে। অথবা তুমি ডাইরেক্ট কি এইরকম করে কোনো একটা সংখ্যা বেছে নিয়ে দেখবে যে সেটা 2 দ্বারা যাচ্ছে না 4 দ্বারা যাচ্ছে, মনে রাখবে ওপরের সংখ্যাটাকে যে নাম্বার দ্বারা ডিভাইড করবে, দেখো 2 দ্বারা আমি ডিভাইড করেছি, তো নিচের সংখ্যাটাও সেই 2 দ্বারা ডিভাইড করলেই মিলতে হবে এবং সম্পূর্ণ মিলতে হবে, কোনো রিমাইন্ডার থাকলে হবে না। দিয়ে তার কোশ্চেনটা তার জায়গায় লিখবো, ঠিক আছে? বেশ। আর 3 নাম্বার দাদা একটা প্রসেস বলছিলে, কি প্রসেস? ওপরে যে সংখ্যাটা থাকবে আর নিচে যে সংখ্যাটা থাকবে, যদি তারা কাটাকাটি হয় বা লিস্ট নাম্বার তোমাকে করতেই বলে যে এই ফ্র্যাকশন দুটো লিস্ট নাম্বার করে বার করো, তাহলে তুমি কি করবে? ওই দুটোর HCF বার করবে। কি বার করবে? HCF। তো ফাইন্ড HCF। তাহলে 20 আর 36 যদি HCF তোমাকে বার করতে বলে, তাহলে তুমি কত বলবে? না 20 আর 36কে ভাগ করে দাও, ডিভিশন মেথডে HCFটা বার করো না। তাহলে 21 যা 20, 6 1 16, তারপর 20টা বসালে, 16 কে 16, 16 দুগুণে 32, তাহলে 16 কে 16 কত 4 4 4, তারপর 16টা বসলো, 4 4 16। নিশ্চয়ই HCF জানো, ডিভিশন মেথড আর প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড আমি আর দেখাচ্ছি না, বাট এইভাবে করতে হয় তুমি অবশ্যই জানো। তাহলে HCF কত এলো? HCF এলো তোমার 4। এখন এই দুটোকে 4 দ্বারা ডিভাইড করে দাও, দেখো কত উত্তর পাচ্ছ, সেটাই ফাইনাল উত্তর, ঠিক আছে? তাহলে 4 দ্বারা 20কে যদি আমি ডিভাইড করি কত হবে বলো? না 4 5 যা 20, তাহলে এটা কেটে 5 লিখে দাও, আর এটাকে 4 দ্বারা ডিভাইড করলে কত হবে বলো? 36 এ 4 9 যা 36, তাহলে 9। তাহলে ফাইনাল উত্তর কত হলো? 5/9। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে কাটাকাটি বা লিস্ট ফ্র্যাকশনে কি তুমি 3 রকম উপায়ে করতে পারো, যেটা ভালো লাগে সেটা করবে, খালি পরীক্ষায় ছেড়ে আসবে না আর সঠিকভাবে করবে, ঠিক আছে? বেশ, চলো একটা বড় পাড়া নিই তাহলে। তোর এখানে 12 রইলো, এখানে 36 রইলো, এখানে 50ও রইলো, আর এখানে 2 রইলো, আর নিচে রইলো কত? 15 25 30 আর 12 নয়, ধরো কত রইলো? 4। বেশ, এখন দেখতে পাচ্ছ অনেক বড় সংখ্যা রয়েছে, ভয় পেও না। তুমি খালি কি এই দাগের ওপরে একটা সংখ্যাকে বাঁচবে আর নিচে একটা সংখ্যাকে বাঁচবে, এমন নয় যে এর নিচে যেটা আছে তাকেই নিতে হবে, এর নিচে যেটা আছে তাকেই নিতে হবে, না 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 না। ওপরে একটা সংখ্যাকে দেখো আর নিচে একটা সংখ্যাকে দেখো, আর খালি কি একটা নাম্বার দ্বারা ডিভাইড করো যেন দুজনেই মিলে যায়, ঠিক? তাহলে তুমি দেখো 4 আর এই 12 ভাগ করলে মিলে যাবে 2 দ্বারা নিশ্চয়ই। তাহলে 2 দিয়ে একে যদি ভাগ করি, 2 6 12, ঠিক? আর 2 দিয়েও একে করতে হবে, 2 2 4। মনে রাখবে একসাথে যে সংখ্যাটা দ্বারা উপরে ভাগ করলে মিলবে, নিচেও সেই সংখ্যাটা দ্বারা ভাগ করলে মিলতে হবে কিন্তু, ঠিক? কমপ্লিটলি ডিভিজিবল হতে হবে। বেশ, আর সাথে সাথে কেটে দিয়ে উত্তর লিখে দেবে, এমন নয় যে কি কেটে 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 চলে গেলে নিচে কোনো কাটলে না, এরকম করবে না, ঠিক আছে? কাটাকাটি মানে এরকম নয়। বেশ, এরপরে দেখো নেক্সট কি না, এই 2 দিয়ে ভাগ করলাম, 2 1 2, এই 2 1 2 এক এলো, 2 দিয়ে ভাগ করে দিলাম, ওপর নিচে কেটে গেল, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। বেশ, আর কিছু কাটাকাটি হচ্ছে, হ্যাঁ দেখো 6 1 6, 5 6 30, 5 এলো, ঠিক? এবারে দেখো 5 দিয়ে ভাগ করলাম, 5 1 5, 5 10 50 কাটলাম, ঠিক? এবারে দেখো 5 দিয়ে আবার কাটছি, 5 2 10, 5 5 25। বুঝতে পারলে কি না? অবশ্যই পেরেছো নিশ্চয়। আর কিছু কাটাকাটি হবে কি? হ্যাঁ, 3 দিয়ে দেখো, 3 1 3, 3 2 6, 3 12 36, 3 5 15, একেও 3 দিয়ে কাটলাম। বুঝতে পেরেছো? বেশ, দেখো আর কিছু কাটাকাটি যাবে না, তাই না? বেশ, তাহলে উপরে কি পড়ে আছে? না এই জায়গায় পড়ে আছে 1, এখানে পড়ে আছে কত? 12, এখানে পড়ে আছে 2, এখানে পড়ে আছে এই দুইটা কেটে 1। বেশ, এখানে কি পড়ে আছে 5, এখানে কি পড়ে আছে এই সংখ্যাটা কেটে 5, এখানে 1 × 1। বেশ, তাহলে 12 একে 12, 12 দুগুণে 24, 24 একে 24, 24 5 5 25, 25 একে 25, 25 একে 25, বুঝতেই পারছো 25। বাস, এটা হলো ফাইনাল উত্তর। দেখো পারবো কিনা বলো? তাহলে কাটাকাটি পারবো তো? তাহলে দেখো রেশিও চ্যাপ্টার করতে গেলে যে 7টা পয়েন্ট বলেছিলাম, সেটা কি অ্যাকচুয়ালি রিকভারি। তুমি আগে যে চ্যাপ্টারগুলো করেছো সেগুলো একবার তোমাকে মনে করে দিচ্ছি, রিকভারি করে দিচ্ছি, যাতে রেশিওটা আমি যখন তোমাকে করাবো তোমার যাতে ইজি হয়। তুমি বুঝতে পেরেছো তো? ঠিক আছে, চলো পরেরটা করি। পরের পয়েন্ট 6 নাম্বার পয়েন্ট যেটা বলছে, তাহলে রেশিও মানে আমরা বলেছিলাম কি যে সেম ইউনিট হতে হবে, অর্থাৎ তুমি যখন তোমার নিজের ওয়েটের কথা ভাবছো, তুমি অন্য ব্যক্তির
ওয়েটকে নিয়ে আলোচনা করবে, তবেই না কম্পেয়ার স্টাডি হবে। রেশিও মানে এটা বলেছিলাম তো সেম ইউনিট। ভালো করে মনে করে দেখো ফার্স্ট পয়েন্টের কথা, তোমার নিশ্চয়ই মনে আছে। ঠিক আছে, কিন্তু আমাদের এক প্রকারের রেশিও আছে বুঝলে, কম্পাউন্ড রেশিও। এটা আছে আমাদের, অঙ্ক আছে, আমরা করব তখন আবার দেখব। তাও একবার দেখে নাও, একটা পয়েন্ট হিসেবে এটাকে আমি অ্যালট করে রেখেছি। 2 কেজি ইজ টু 3 কেজি। ঠিক আছে, নেক্সট কি বললো, 2 আওয়ার ইজ টু 4 আওয়ার। টাইমের রেসপেক্টটা দিয়েছে। তো যদি কম্পাউন্ড রেশিও করতে বলে না, তাহলে জানবে এর প্রথম টার্ম, এই রেশিওটার প্রথম টার্মের সাথে এই রেশিওটার প্রথম টার্ম কি হবে, মাল্টিপ্লাই হবে, অর্থাৎ 2 গণিত 2। বুঝতে পেরেছো? এবার তুমি বলবে দাদা এখানে কেজি আছে, এখানে আওয়ার আছে, মাল্টিপ্লাই কি করে হয়ে যেতে পারে, দুটো তো আলাদা ইউনিট। তো কম্পাউন্ড রেশিও বুঝলে এ তোমাকে বলছে কি যে ওই সব দেখতে যেও না, যে এখানে কে ওয়েটের হিসাবে নিয়েছে, এখানে কি টাইমের রেসপেক্টে নিয়েছে। তোমাকে কম্পাউন্ড রেশিও করতে বলেছে, তো তুমি এর প্রথম টার্ম যা থাকবে ওর প্রথম টার্মের সাথে মাল্টিপ্লাই করে দাও, দিয়ে দেখো কত হচ্ছে, ইজ ডু, একটা ইজ ডু এর সেকেন্ড টার্মের সাথে ওর সেকেন্ড টার্ম মাল্টিপ্লাই করে দাও, দেখো কত হচ্ছে। তাহলে 2 2 যা 4, 3 2 যা 12, 3 4 যা 12। বুঝতে পেরেছো না, পারো না? হ্যাঁ কি না? তো কম্পাউন্ড রেশিওতে খালি একমাত্র মনে রাখবে, কম্পাউন্ড রেশিওতে দুটো রেশিও থেকে আমাদের একটা সিঙ্গেল রেশিও বের করা হয়, সেখানে ইউনিটের কোনো ব্যাপার থাকে না যে সেম ইউনিট হতে হবে, না হতে হবে, না হোক আমার যা দেওয়া আছে আমি তার প্রথম টার্মের সাথে ওর প্রথম টার্ম মাল্টিপ্লাই করব, দ্বিতীয় টার্মের সাথে দ্বিতীয় টার্ম মাল্টিপ্লাই করব। বুঝতে পেরেছো? বেশ, তোমাকে আর একটা দিল যে 5 সেন্টিমিটার ইজ টু 10 সেন্টিমিটার। তাহলে তখন তুমি কি বলতে যে এই তিনটে রেশিওর কম্পাউন্ড রেশিও বার করো। তাহলে তুমি কি করতে না, এর প্রথম টার্ম গুণিত এর প্রথম টার্ম গুণিত এর প্রথম টার্ম, ঠিক ব্র্যাকেটে ভরে দিলে। একটা ইজ টু কম্পাউন্ড রেশিও মানে একটাতেই কনভার্ট করতে বলছে তিনটে রেশিওকে নিয়ে। তাহলে এর প্রথম টার্ম, দ্বিতীয় টার্ম, এর দ্বিতীয় টার্ম আর এর দ্বিতীয় টার্ম। তাহলে 3 গুণিত 4 গুণিত 10, তাহলে 2 দুগুণে 4, 4 5 20, 20, তারপরে 4 3 12, 120। এরপরে বলবো দাদা এটা তো কাটাকাটি পসিবল, এই রেশিওটা তো কাটাকাটি যাবে। হ্যাঁ, কনভার্ট করো, 20/120, তাই না? কাটাকাটি করবো, 2 10 20, 2 60, 2 5 10, 2 3 6 30, 5 5 5 6 30। ঠিক, বুঝতে পেরেছি নিশ্চয়? তাহলে হচ্ছে 1/6, আমার দাঁড়ালো 1:6, 1/6, উপরে 1 পড়ে আছে, নিচে 6, কাটাকাটি তো শিখলাম এর আগের পয়েন্টে। ঠিক আছে, তাহলে কম্পাউন্ড রেশিও বের করার সময় তোমাকে দেখতে হবে না যে সেম ইউনিট আছে কিনা, তুমি এর প্রথম টার্ম ওর প্রথম টার্ম ওর প্রথম টার্ম মাল্টিপ্লাই করে দেবে, ইজ ডু এর সেকেন্ড টার্ম ওর সেকেন্ড টার্ম ওর সেকেন্ড টার্ম, আরও একটা দিলে তার ক্ষেত্রে তাই প্রথম সেকেন্ড সেকেন্ড। বুঝতে পেরেছো? তাহলে কম্পাউন্ড রেশিওর ক্ষেত্রে আবারও বলছি, দেখতে যাবে না যে কি ইউনিট আছে, টাইম আছে না কেজিতে আছে না ডিস্টেন্সে আছে, যাই দেখ না কেন প্রথম টার্ম ইজ টু, দ্বিতীয় গুণ করে ইজ টু। বুঝতে পেরেছো? কিন্তু যদি তোমাকে এমনি রেশিও বার করতে বলে যে সিম্পল রেশিও বার করো, তাহলে তখন কিন্তু তোমার সেম, আবারও বলছি সেম ইউনিট হতে হবে। বোঝা গেছে? 7 নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদের প্রপোর্শনের পয়েন্ট। দেখো প্রপোর্শন, এখন ধরো 2:3 এই রেশিওটা রইল, আর একটা রেশিও নিলাম 4:5, দিয়ে বললো এরা প্রপোর্শনে আছে। কি বললাম? প্রপোর্শনে আছে। আমি একটা আরবিট্রারি নিয়েছি, আমার এই কটা প্রপোর্শনে নাও হতে পারে। ঠিক আছে, কমপ্লেক্স হয়ে গেল না বিষয়টা? আচ্ছা চলো ধরে নাও যে এই রেশিও দুটো কি আছে, প্রপোর্শনে আছে। তাহলে তোমাকে কি করতে হবে, 2:3 লিখলে, 4:5 পাশাপাশি লিখলে একটু জায়গা ফাঁকা দেবে, এখানে ডবল ইজ টু করে দেবে। রেশিওর একটা হয় ইজ টু, এর ক্ষেত্রে ডবল ইজ টু। এইটাই হচ্ছে প্রপোর্শন। বুঝতে পেরেছ? বেশ, তাহলে আমাকে বললো কি, ধরো A is to B
সি ইজ টু ডি, তাহলে আমি কি করে দেবো সাথে সাথে এ ইজ টু বি পাশাপাশি সি ইজ টু ডি কে লিখবো, দিয়ে এখানে ডবল ইজ টু করবো, হয়ে গেল প্রপোর্শন। কত ইজি তাই না, ভীষণ ইজি। ঠিক আছে, তাহলে এভাবে লিখতে তো পারবো, হ্যাঁ কি না বল? অবশ্যই পারবো। চল পরে বুঝলে, তাহলে এ ইজ টু বি অ্যান্ড ধরো সি ইজ টু ডি, এরা সবাই কি রইলো, প্রপোর্শনে রইলো। তাহলে আমার হয়ে যাবে কি এ ইজ টু বি ডবল ইজ টু সি ইজ টু ডি। তাহলে এটা রিপ্রেজেন্টেশন কি করে করে? আচ্ছা তুমি বলো, এ ইজ টু বি কে আমরা কিভাবে লিখতে পারি? এ বাই বি লিখতে পারি তো? পারি না বলো? অবশ্যই পারি। সি ইজ টু ডি কে কি সি বাই ডি লিখতে পারি না? অবশ্যই পারি। তাহলে এদেরকে আমি যদি আবার প্রপোর্শনে নিই এরকম, তুমি জানো এই যে ডাবল ইজ টু না, এটা অ্যাকচুয়ালি কি সমানের কাজ করে। কিসের কাজ করে? সমানের। আরে ভাই এই পয়েন্টটা নিয়ে তো বিস্তর আলোচনা হয়েছে আমাদের 4 নম্বর পয়েন্টে, হ্যাঁ কি না বলো? যে ডি চলে যাবে এর সাথে গুণ হতে, বি চলে যাবে সি এর সাথে গুণ হতে, মনে পড়লো কি না? তাহলে আমরা বহু আগে ঘুরে এসেছি একটা জিনিস, সেটাই আবার কি পূর্ব অবস্থায় ফিরে আসছে। তাহলে প্রপোর্শনে যদি কিছু হয়, কোনো একটা হয়, মানে প্রপোর্শনে যদি কোনো রেশিও থাকে, তাহলে তুমি কি করবে, সেইটা বাই সমান দিয়ে ওটা। ঠিক তো চলো ব্যাপারটা কি বোঝাতে চাইছি আরেকবার দেখে নাও। দেখো ধরো এখানে রইলো এক্স ইজ টু ওয়াই রেশিওতে আছে 2:3 এরকম রইলো, দি বললো এটা প্রপোর্শন আছে, কই লিখো তো দেখি। তাহলে তুমি কি বলবে যে এক্স ইজ টু ওয়াই ডবল ইজ টু 2:3 বলবে, খুব ভালো, তুমি নাম্বার পেয়ে গেলে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাকে যদি বলে যে আর কোনো ফর্মেটে লেখা যাবে না, কই লিখে দেখাও তো, তাহলে কি লিখবো আমরা বলো না? এক্স ইজ টু ওয়াই, এইটা মানে কি এক্স বাই ওয়াই, রেশিওতে আমরা করে এসেছি। এইটা এই প্রপোর্শনের এই চিহ্নটা মানে হচ্ছে কি সমান, কি চিহ্ন? সমান। এইটা এই রেশিওটা মানে 2/3, হ্যাঁ মধ্যেখানে ওটা সমান ইউজ করেছে, তাহলে আমি কি এখানে সমান ইউজ করতে পারবো না? ইমপ্লাইজ দ্যাট ইউজ করে দিলাম। পারবো না বলো? আরে অবশ্যই পারবো, হ্যাঁ কি না? সিম্পল জিনিসটা করতে পারবো না? তারপরে বড় পরের লাইনে আমরা কি করব, এভাবে কোনাকুনি দাদা এক্স এর সাথে 3 মাল্টিপ্লাই হয়ে যাবে আর ওয়াই এর সাথে 2 মাল্টিপ্লাই হয়ে যাবে। হ্যাঁ দাদা অর দিয়ে নেক্সট স্টেপ করতে বলেছিল, বা ইমপ্লাইজ দ্যাট বলেছিল, অরটা সব জায়গায় প্রযোজ্য হবে, ইমপ্লাইজটা হবে না। তো ঠিক আছে না, অর দিয়ে করবে বা ইমপ্লাইজ দিয়ে করো না, অসুবিধা কী রয়েছে? কোনো অসুবিধা নেই। এবারে বলো 3x এটা লিখতে পারি, সংখ্যাগুলো আগে লিখলে ভালো হয়, এক্স ফেক্সগুলো পড়া থাকলেই ভালো, আর 2y বাস হয়ে গেল। দেখো পারবো কি না? অবশ্যই পারবো। বেশ, তোমাকে কি বলবে যে এরা প্রপোর্শনে আছে সেটা চেক করো। তাহলে তুমি মনে রাখো এ ইজ টু, ধরো এখানে রইলো 2:3 ডবল ইজ টু 5:4 এরকম রইলো, ধরো বললো এরা প্রপোর্শনে আছে নাকি চেক করো দেখিনি। তাহলে তুমি কি করবে 2/3 সমান দিয়ে 5/4, হ্যাঁ কি না? তাহলে কোনাকুনি গুণ করবে এভাবে, তাহলে 2 এর সাথে 4 গুণ, 3 এর সাথে 5 গুণ, তাহলে বলো 4 2 8, 5 3 15, বলো সমান হলো? হলো না তো? তাহলে কি এরা প্রপোর্শনে নাই? এরা প্রপোর্শনে নাই এই কোয়েশনগুলো। বাস তোমাকে এটুকুই করতে বলবে। মনে রাখো এটাকে কি টার্ম বলে, এটা হচ্ছে ফার্স্ট টার্ম যেহেতু প্রথমে আছে, এটাকে কি টার্ম, এটাকে সেকেন্ড টার্ম যেহেতু দ্বিতীয় নম্বরে আছে, এটাকে কি টার্ম বলে, এটা হচ্ছে থার্ড টার্ম যেটা তৃতীয় নম্বরে আছে, আর এটা হচ্ছে ফোর্থ টার্ম। ইজি ব্যাপার। তোমাকে এভাবে প্রপোর্শনে আছে কিনা চেক করতে বলবে, আর কিছু না। আর ইউনিটারি মেথড যখন করবো তখন এটা আমাদের একটু কাজে লাগবে, রেশিও প্রপোর্শনটা। চলো দেখবো সেটা আস্তে আস্তে, খুব মানে তুমি আর আমি না খুব ভালো করে ডিটেলসে স্টাডি করবো এগুলো, কোথায় কাজে লাগছে না লাগছে। তাহলে এই পর্যন্ত জিনিস কি বোঝা গেছে? বেশ, তাহলে চলো এবার আমরা অঙ্কে সরাসরি জাম্প করে দিই সমস্ত অঙ্কগুলো দেখি। দেখো আমাদের এখন এক্সারসাইজ 1-এর প্রথম যে অঙ্কটা আছে বলছে ফাইন্ড দ্য ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম অ্যান্টিসিডেন্ট অ্যান্ড কনসিকুয়েন্ট ইন দিস টু রেশিওস। তাহলে দুটো রেশিও দিয়ে দিয়েছে, দিয়ে তোমাকে বলেছে ফার্স্ট টার্ম কোনটা, সেকেন্ড টার্ম কোনটা, অ্যান্টিসিডেন্ট কোনটা, কনসিকুয়েন্ট কোনটা। ঠিক আছে বেশ, তো চলো দেখো আমরা করি। আমরা দ্বিতীয় নাম্বারটা শুরু করি 7:5। তাহলে প্রথমে যেটা আছে সেটা আমাদের কি ফার্স্ট টার্ম, তাহলে আমরা লিখবো এইভাবে ফার্স্ট টার্ম। তাহলে বলো এই রেশিওতে ফার্স্ট টার্ম কোনটা, দিস 7, সেকেন্ড টার্ম কোনটা,
সেকেন্ড টার্ম এটা 5, ঠিক। বেশ, এখন একটা রেশিওর কি হয় না, প্রথমে পয়েন্টটি আমরা বলেছিলাম যে একটা রেশিও সমান কী হয়, অ্যান্টিসিডেন্ট আর কনসিকুয়েন্ট, তাই না? প্রথম টার্মটা হয় অ্যান্টিসিডেন্ট, তারপর টার্মটা হয় কনসিকুয়েন্ট, এইভাবে লিখি। বা রেশিও সমান আমরা এইভাবেও লিখতে পারি, অ্যান্টিসিডেন্ট কনসিকুয়েন্ট। অর্থাৎ ফার্স্ট যে টার্মটা থাকবে সেটা কি অ্যান্টিসিডেন্ট, সেকেন্ড যে টার্মটা থাকবে সেটা হচ্ছে আমাদের কনসিকুয়েন্ট। তো আমাদের অ্যান্টিসিডেন্ট লিখতে বলেছে, তুমি লিখবে অ্যান্টিসিডেন্ট সমান বল ফার্স্ট টার্ম 7, কনসিকুয়েন্ট কনসিকুয়েন্ট কত হবে বলো সেকেন্ড টার্ম। তাহলে আমরা বুঝতে পারছি যে ফার্স্ট টার্ম মানি হচ্ছে আমাদের অ্যান্টিসিডেন্ট আর সেকেন্ড টার্ম মানি হচ্ছে আমাদের কনসিকুয়েন্ট, ঠিক আছে? তাহলে কোনো একটা রেশিওর ফার্স্ট টার্ম মানি যা অ্যান্টিসিডেন্ট মানে তাই, আর সেই ফ্র্যাকশনের নিউমারেটর মানে একই ব্যাপার, ঠিক আছে? সেকেন্ড টার্মটাই হচ্ছে আমাদের কি কনসিকুয়েন্ট বা ডিনোমিনেটর, যদি আমরা ফ্র্যাকশনে সেটাকে প্রকাশ করতে চাই বা বলতে চাই। বোঝা গেছে? তাহলে বলো 1 নম্বরটার ক্ষেত্রে ফার্স্ট টার্ম কী হবে? ফার্স্ট টার্ম তো তুমি বলবে দাদা 30, সেকেন্ড টার্ম কোনটা? সেকেন্ড টার্ম হচ্ছে 8, ঠিক। আর আমাদের ফার্স্ট টার্মটাই হচ্ছে কি, বা একটা রেশিওর প্রথম টার্মটাই হচ্ছে অ্যান্টিসিডেন্ট, তো এটার ক্ষেত্রে আমরা বলতে পারি অ্যান্টিসিডেন্ট হচ্ছে কত 30 আর কনসিকুয়েন্ট হচ্ছে আমাদের 8। বাস হয়ে গেল। দেখো পারবে কি না, ইজি না? নিশ্চয়ই পারবো। চলো পরেরটা করি। তো অঙ্কটা করতে বলছে রাইট ইচ অফ দ্য রেশিও ইন সিম্পলেস্ট ফর্ম। সিম্পলেস্ট ফর্ম মানে হচ্ছে আমাদের লিস্ট ফ্র্যাকশন মানে যা, কাটাকাটি মানে যা সেম। ফ্র্যাকশনগুলোকে আমাকে এবারে পারি, আমরা ফ্র্যাকশনগুলোকে কাটাকাটি করে লিস্ট ফ্র্যাকশনে পরিবর্তন করি, এখানে রেশিওগুলোকে কাটাকাটি করে আমাকে লিস্ট রেশিওতে পরিণত করতে হবে। তাহলে 1 নম্বর অঙ্কটা দেখো, যেটা বলেছে 30:45, তুমি ফার্স্টটাকে কিসে কনভার্ট করে নেবে? ফ্র্যাকশানে। তাহলে দাগ টানবে, এই ইস্টু মানে দাগটা, প্রথম সংখ্যা ওপরে, দ্বিতীয় সংখ্যা নিচে। এবারে কাটাকাটি করা তোমাকে শিখিয়েছি, পয়েন্টটা দেখিয়েছি, তাই তো? তাহলে এবারে বলো কত দিয়ে কাটবো এটাকে? 5 দিয়ে। দাদা 5 6 30, 5 9 45, 5 দিয়ে দুটোই কাটবে, তাই না? তাহলে একে কেটে 6 করলাম, 5 দিয়ে কাটলাম, 5 দিয়ে 30কে ভাগ করলাম, 6 পারলাম, 5 দিয়ে 45কে ভাগ করলাম, 5 9 45, 9 পেলাম। এবারে বলো 6 আর 9 কত দিয়ে কাটবে? 3 দিয়ে, তাই না? 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 দিয়ে 6কে ভাগ করলে 2, 9কে ভাগ করলে 3 তিরিকে 9। বেশ, তাহলে 2/3, ওপরে পড়ে রয়েছে 2, নিচে পড়ে রয়েছে 3, তাহলে উত্তর কত হবে? 2:3। আবার রেশিওতে ব্যাক করে দিলে এই দাগটা মানে 2:, ঠিক আছে? তাহলে এই রেশিওটার সিম্পলেস্ট ফর্ম হচ্ছে 2:3। তাহলে এই রেশিওটা মানেও যা, 2:3 মানেও তাই। দেখো পারবে কি? এবার নেক্সটটা দেখো কী আছে, চলো এখানটাই করি। দেখো 1:4/9, তাহলে এটাকে ইকুয়াল সাইন দেবো, কি ওপরটা 1, নিচেটা কত 4/9, যা থাকুক এই ইস্টু মানে হচ্ছে দাগ, এখানে যা সংখ্যা লেখা থাকবে সেটা উপরে, আর সেকেন্ডটা যেটা লেখা থাকবে সেটা হচ্ছে আমাদের নিচে, কারণ প্রথমটা এই তোমার অ্যান্টিসিডেন্ট যেটা ওপরে হবে দাগটার ওপরে, আর সেকেন্ডটা হচ্ছে কনসিকুয়েন্ট বা সেকেন্ড টার্ম যেটা আমাদের দাগটা নিচে হবে, ডিনোমিনেটর। বেশ, এখন দেখো কি ফ্র্যাকশনের ভাগ এসছে না, আমরা এটাকে চিনি তো, দ্যাট ইজ ফ্র্যাকশনের ভাগ, এটা হচ্ছে আমাদের মেন দাগটা। তাহলে ওপরটা ফিক্সড হয়, ওপরের সংখ্যাটা ফিক্সড হয়, ওপরের সংখ্যাটা নড়াচড়া হয় না, ওর কোনো পরিবর্তন হয় না, আমাদের ফ্র্যাকশনের ভাগ হয় না, তার জন্য এই ভাগের দাগটা কিসে কনভার্ট হয়? গুণে কনভার্ট হয়। আর তার জন্য কী পরিবর্তন হয় না, এই যে নিচে সংখ্যাটা থাকে সেটা উল্টে গুণ হয়, 9/4, ঠিক আছে? বুঝতে পেরেছি নিশ্চয়ই। এখন তাহলে কত হবে বলো না, 1-এর নিচে কিছু নয় মানে 1 আমরা লিখতেই পারি, তো ফ্র্যাকশনের গুণ ওপরে হয় আর নিচে হয়, তাহলে 9 1-কে 9 আর 4 1-কে গুণ করলে 4, তাহলে 9:4। তাহলে 1:4/9 আমার সিম্পলেস্ট রেশিও হচ্ছে 9:4, মনে থাকবে? এই সিম্পলেস্ট রেশিও এখানে লিখে দিলাম 9:4, ঠিক আছে? বেশ, এবার এটা করতে বলেছে, তাহলে কী করে করবো দেখো না, সেম ব্যাপার, দাগ টানবো, প্রথম সংখ্যাটা ওপরে, দ্বিতীয় সংখ্যাটা নিচে, ঠিক। এখন ফ্র্যাকশনে ভাগ এসছে মানে ওপরটা ফিক্স,
নিচেরটা উল্টে গুণ। দাদা নিচে তো কিছু নাই, নিচে তো গোটা সংখ্যা। কিন্তু যাই গোটা সংখ্যা সেটাই হচ্ছে তোমার কি ফ্র্যাকশন, কারণ তার নিচে তুমি তো এক লিখতে পারো, হ্যাঁ কি না? অবশ্যই পারো। তো না এই সংখ্যাটা যেমন আছে তেমন থাকবে, ঠিক আছে? এই যে ফ্র্যাকশনের ভাগটা রয়েছে সেটা কিসে কনভার্ট হলো? গুণে কনভার্ট হলো, ঠিক? আর এই যে নিচে সংখ্যাটা থাকবে সেটা উল্টে গুণ হলো। বেশ, এরপরে দেখো দাগ টানলাম, তাহলে ফ্র্যাকশনের গুণ ওপরে ওপরে হবে, নিচে নিচে হবে, ঠিক আছে? তো 6 × 1 আর 11 × 2, 11 × 2 6 × 1, তাহলে ওটা কাটাকাটি হবে কি? হ্যাঁ দেখো কাটাকাটি যাচ্ছে, 2 একে 2 আর 2 3 6, তাহলে 3 একে 3 আর নিচে 11, 11ই আছে, 11ই হলো। তাহলে ওপরে 3 একে 3 আর নিচে দেখো 2, এই 11 গুণিত 2টাকে ডেকে কোনো 1 আছে, তাই তো 2 দিয়ে ভাগ করেছি তো 1 এসছে, তাহলে 3/11 যেটা হচ্ছে আমাদের 3:11 মানে 11। দেখো তো এই রকম থাকলে কি প্রথমেই তুমি কিসে কনভার্ট করে নেবে? সেটাকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে নেবে। এরকম মিক্স ফ্র্যাকশন থাকলে তাহলে আমরা জানি এটাকে কী করে ইমপ্রপারে কনভার্ট করতে হয় না, এই 3টার সাথে এই 5টার সাথে এই 3টা কি গুণ হবে, আর উপরের এই 3টা বা যা সংখ্যা থাকবে সেটা যোগ হয়ে যাবে। তাহলে 5 × 3 = 15 আর 3 যোগ করলে 18, তাহলে 18/5, ঠিক? বেশ, ইস টু, আর 5 × 2 = 10, 11 12, তাহলে 12/5। দেখো জানি তো মিক্স ফ্র্যাকশন থেকে করে ইমপ্রপারে করতে হয়। দেখো 3 হোল 3/5, এটা মানে হচ্ছে কত? এই 5টার সাথে এই 3টা, ধরো এখানে আমি লিখছি 2 লিখছি, তাহলে এই 3টার সাথে এই 5টা কী হবে? গুণ হবে, 3টার সাথে 5টা গুণ হবে, আর ওপরের এই 2টা কী আসবে? যা গুণ পাবে তার সাথে যোগ করে দেবে। আর নিচে দাগটার নিচে যেটা লেখা, যে এই দাগটার নিচে যা সংখ্যা লেখা থাকবে এই দাগটার নিচে সেই সংখ্যাটা বসিয়ে দেবে, ঠিক? এইভাবে ইমপ্রপারে করতে হয় আমাদের। ব্যাস, এখন দেখো কী চলে আসছে, এভাবে রেশিও আসছে। তাহলে এরকম রেশিও থাকলে তো হবে না, তাহলে ওপরের সংখ্যা ওপরে 18/5 ওপরে হলো, আর এই সংখ্যাটা নিচে হলো, এই ইস্টু মানে এই দাগটা ফ্র্যাকশনের ভাগটা, ঠিক? ব্যাস, এরপর আমাদের নিয়ম কি না, ওপরটা ফিক্স, তাহলে 18/5টা ফিক্স, আর এই ভাগটা কিসে কনভার্ট হবে? গুণেতে, আর নিচেরটা উল্টে গুণ হবে 5/12, তাহলে 18/5 ওপরটা ফিক্সড, ওর কোনো পরিবর্তন হবে না, এই ভাগটা গুণে কনভার্ট হলো আর নিচেরটা উল্টে গুণ হলো 5/12। তাহলে বড় করে দাগ টানলাম, ফ্র্যাকশানে গুণ ওপরে ওপরে হয় কিন্তু গুণ করবো না, লিখে দেবো, কারণ কাটাকাটি হলে কাটাকাটি তো করতে হবে আমাকে, তাহলে গুণ করে বড় সংখ্যা করতে লাভ নেই, কারণ ছোটো ছোটোতে কাটাকাটি করতে খুব ইজি হয়। তো হ্যাঁ, ফ্র্যাকশানে গুণ ওপরে ওপরে হলো, নিচে নিচে হলো, গুণ করে লিখে দিলাম। এবার দেখো কাটাকাটি যায় কিনা, দেখো 5 দিয়ে ভাগ করলাম, 5 একে 5, 5 একে 5, 2 দিয়ে কাটো, দেখো 2 6 12, 2 9 18, 2 দিয়ে ভাগ করলাম। এবার দেখো 3 দিয়ে ভাগ করবে, 3 3 9, 3 2 6, তাহলে উপরে পড়ে রইলো 3 × 3 একে 3, আর নিচে পড়ে রইলো 2 একে 2, তাহলে হলো কত? 3:2, ঠিক আছে? তাহলে আমাদের যে রেশিওটা ছিল তার সিম্পলেস্ট ফর্ম হচ্ছে 3:2। দেখো পারবো কি না, খুব ইজি না? একবার করে প্র্যাকটিস করে নিও, দেখবে সব জলের মতো হয়ে যাবে, ঠিক আছে? 3-এর দাগের এই অঙ্কটা কি বলেছে? বলেছে রাজু ওয়েটস টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ রাবি, রাইট দ্য রেশিও অফ দ্য রাজুস ওয়েট টু রাবি ওয়েট, ঠিক আছে? তো এখানে আমাকে যেটা কম্পেয়ার স্টাডি করতে দিয়েছে বা রেশিও বার করতে দিয়েছে সেটা কি, দুটো ওয়েটের, রাজু আর রবির। তো আগে আমরা এরকম একটা উদাহরণ নিয়ে কাজ করেছিলাম, যেখানে বলেছিলাম তোমার বাবা 100 কেজি, তুমি হচ্ছে 25 কেজি, তাহলে তোমার থেকে তোমার বাবা কত গুণ বেশি ভারী? তাহলে বলেছিলাম কি 25 দিয়ে 100কে ভাগ করেছিলাম এবং লিখেছিলাম যে 4 গুণ বেশি ভারী। তাহলে এখানে বলেছে রাজুর ওয়েট টুয়াইস, দ্বিগুণ, রাজুর ওয়েট দ্বিগুণ কার থেকে? রাবির থেকে। তাহলে রাবির ওয়েট যা বটে, রাবির ওয়েট যদি 5 ধরো, রাজুর ওয়েট কত? 10, বুঝতে পারছো? 5 × 2 10। বলছে রাইট দ্য রেশিও অফ দ্য রাজু ওয়েটস টু রাবি ওয়েট। তাহলে এখন দেখো আমাকে রাবির ওয়েটটা তো বলে দেয়নি যে রাবি কত ভারী, আমি নয় 5 কেজি ধরে নিলাম, তাই রাজুর ওয়েটটা টুয়াইস বলে বার করে দিলাম যে 5 × 2 10। কিন্তু আমাকে তো এখানে রাবির ওয়েটটা যখন বলে দেয়নি, আমাকে কিছুটা ধরে নিতে হবে। তাহলে আমি ধরে নিলাম যে রাবির ওয়েট হচ্ছে কত? এ, ঠিক? আর রাজুর ওয়েটটা কত না, দেখো রাজু কি রাবির থেকে 2 গুণ বেশি ভারী, তাহলে রাবির ওয়েট এ, তার সাথে 2 গুণ করে দিলি আমি কি রাজুর ওয়েট পেয়ে যাব, হ্যাঁ কি না? বেশ,
তাহলে এবারে কি রেশিও বার করতে দিকে বলেছে, রেশিও অফ দ্য রাজু অ্যান্ড রাবি। এইখানটা খুব ভালো করে খেয়াল রাখো, যেটা প্রথমে দেওয়া থাকবে, আবার বলছি, যেটা প্রথমে দেওয়া থাকবে সেটা তোমার অ্যান্টিসিডেন্ট রেশিওতে, আর যেটা লাস্টে দেওয়া থাকবে সেটা তোমার কনসিকুয়েন্ট। ঠিক আছে, অর্থাৎ রাজু যদি প্রথমে বলে দেওয়া থাকে তাহলে রাজু কী হবে, ওপরে বসবে, ঠিক। আর রাবি যদি নিচে মানে সেকেন্ডে বলা থাকে তাহলে রাবি নিচে বসবে। অর্থাৎ রাজুর সাপেক্ষে, রাজুর ওয়েটের সাপেক্ষে, মানে রাজুর ওয়েটটা বার করতে হবে রাবির সাপেক্ষে। ঠিক আছে, রাজুস ওয়েট টু রাবি, মনে থাকবে এটা। বেশ, এবার দেখো সমান দিলে, দাগ টানলে, বলো রাজুর ওয়েট কত, না রাজুর ওয়েট হচ্ছে এ গুণিত টু, এ গুণিত টু। রাবির ওয়েট কত, রাবির ওয়েট হচ্ছে এ। ঠিক, এবারে তুমি দেখো ওপর নিচে একই সংখ্যা, কেটে দাও, ফ্র্যাকশন নিয়মে কাটাকাটি আমরা করেছি। তাহলে বলো অর দিয়ে নেক্সট স্টেপ, রাজু বাই রবি সমান কত, উপরে কত 2, আর নিচে কিছু পড়ে নেই মানে কি 0 না, 1 পড়ে আছে। ঠিক, তাহলে দেখো রেশিও আমাদের হয়েই গেল। তাহলে পরের লাইনে অর দেবে, দিয়ে বলবে রাজু ইস টু, এই দাগটা কনভার্ট হলো রাবিতে, রাবি, রাজু ইস টু রাবি সমান 2:1, 2, এই দাগটা ইস টুতে কনভার্ট হলো 1, 2:1 হয়ে গেল রেশিও তাদের ওয়েটে। দেখো পারবো কি না, খুব ইজি। ঠিক আছে, এখন দেখো 3 দাগের বিয়েরটা কি বলেছে, মধু ইজ থ্রাইস অ্যাজ ওল্ড অ্যাজ নেহা, রাইট দ্য রেশিও অফ নেহা এজ টু মাধুস এজ। তাহলে নেহার এজটা সাপেক্ষে, মানে নেহার এজটা বার করতে হবে মাধুর সাপেক্ষে। ঠিক আছে, তাহলে বলেছে মাধু ইজ থ্রাইস অ্যাজ ওল্ড অ্যাজ নেহা, তাহলে নেহার থেকে 3 বছরে বড় সে। তাহলে আমি ধরলাম কত, নেহা, নেহা হচ্ছে এ, নেহা হচ্ছে এ, মানে এ ইয়ার্স ওল্ড। এখানে কেজি ধরতে পারতে, এখানে কেজি ধরতে পারতে, কোনো অসুবিধা ছিল না, বাট আমি ইউনিট লিখলাম না। ঠিক আছে, বা তুমি চাইলে এখানে ইউনিট লিখতে পারতে, বাট নেহা এখানে আমি ধরলাম কত, এ ইউনিট, মানে এ ইয়ার্স ওল্ড। নেহা হচ্ছে এ ইয়ার্স ওল্ড, এ বছরে। আর মাধু কত, মাধু হচ্ছে 3 ইয়ার্স, এর থেকে 3 বছরে, থ্রাইস অ্যাজ ওল্ড, 3 গুণ বেশি, 3 গুণ বেশি। তাহলে এ গুণিত 3, থ্রাইস অ্যাজ ওল্ড বলেছে, তাহলে এ গুণিত 3 মানে এ মাল্টিপ্লাই 3, ওর থেকে 3 গুণ বেশি বয়সের অধিকারিণী কে, মধু। ঠিক আছে, বেশ, তাহলে নেহা সাপেক্ষে মধু বলেছে, তাহলে প্রথমে হবে নেহা বাই মধু সমান দিলে, তাহলে নেহার কত এ, নেহার হলো এ, মধুর কত A3, এ মাল্টিপ্লাই বাই 3, তাহলে এ কেটে গেল। তাহলে আমার উত্তর কত হলো না, উপরে 1 পড়ে আছে আর নিচে কত 3 পড়ে আছে। ঠিক, বেশ, এবারে রেশিওতে কনভার্ট করলে বলো এটা কত হবে, 1:3। তাহলে নেহা ইস টু মধু, অর্থাৎ এখানটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, নেহা ইস টু মধু সমান 1:3 হয়ে গেল তাদের রেশিও। দেখো পারবে কিনা, খুব ইজি না, ভীষণ ইজি। বেশ, এবারে এখানে ম্যাডাম বা তোমাদের স্যার, স্কুলের স্যার যদি বলে যে তুমি এখানে ইউনিট লিখো না, এই যে এ টার্মটা কোথা থেকে পেলে, বলবে আমাকে তো দেওয়া ছিল না, আমরা ধরে নিলাম। তো যখন তুমি ধরে নেবে তখন তুমি একটা জিনিস লিখতে পারবে, লেট কনসিডার, যে আমি এটা ধরে নিলাম, সেটা ম্যাডামকে জানিয়ে দিলে বা স্যারকে জানিয়ে দিলে, স্যার খুশি হয়ে গেল, স্যার খুশি হয়ে যাবে যদি লেট কনসিডার কথাটা লিখে দাও, যে আমি রাবির ওয়েট এ সেটা ধরে নিয়েছি গো। বেশ, আর এখানেও নেহার কি, লেট কনসিডার, লেট কনসিডার লিখে দিলে, আর কোনো টেনশন নেই তোমার, কোনো টেনশন নেই। বেশ, এবার যদি বলে দাদা ইউনিট কই, এখানে কেজি টেজি এগুলো কিছু লেখো না, তো কেজি না গ্রাম, কই ইউনিট তো লেখো না, আমি তো জানি না যে ওয়েটটা ওরা কততে কেজিতে নিচে না গ্রামে কনসিডার করেছে। হ্যাঁ বুঝতেই পারছি, রাজু আর রাবি আছে, তো এরা হিউম্যানের নাম তো হিউম্যান এরা, তো সেই হিসাবে এদের কেজিতেই ওয়েট হওয়া উচিত। বাট যখন আমার দেওয়া নেই তখন আমার লেখার দরকার নেই, বা যদি খুব তোমাদের ম্যাডাম বা স্যাররা ফোর্স করে তাহলে তুমি এখানে লিখে দেবে ইউনিট কথাটা, তাহলে এ ইউনিট লেট কনসিডার, এ গুণিত 2 ব্র্যাকেটে পড়ে দিলে ইউনিট কথাটা লিখে দিলে হয়ে গেল। এখানেও তাই, নেহা এ ইয়ার্স ওল্ড, এ বছরের বড়, আর মধু কি এ গুণিত 3, তার থেকে 3 ওয়াইজ মানে মাল্টিপ্লাই বাই 3 দ্বারা বেশি,
বড় আর কি। তাহলে ইয়ার্স, এবারে ইয়ার্সও নিতে পারে তারা, ডিকেও নিতে পারে, যা খুশি লিখো, তা তুমি জানি না, তুমি ইউনিট লিখে দেবে, ইউনিট অফ ইউনিট বা ইয়ার্স লিখে দেবে, ঠিক আছে। চলো দেখো পরে 4 দাগের 1 নাম্বারটা কি বলেছে, বলেছে এ রেশিও ইন দ্য সিম্পলেস্ট ফর্ম ইজ 9:8। তাহলে একটা রেশিও যার সিম্পলেস্ট ফর্ম ওরা করেই দেখিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 9:8, মানে কাটাকাটি করে রেডি করে দিয়েছে তোমাকে। দিয়ে বলেছে ইফ ইটস অ্যান্টিসিডেন্ট ইজ 81 দেন ফাইন্ড দ্য কনসিকুয়েন্ট, কনসিকুয়েন্টটা কত হবে। তাহলে একটা সিম্পলেস্ট রেশিও দিয়ে দিয়েছে, সেই রেশিওটার সাপেক্ষে এমন একটা ইকুইভ্যালেন্ট রেশিও বার করতে হবে যার অ্যান্টিসিডেন্টের মান হচ্ছে 81 আর কনসিকুয়েন্টের মান কী হবে, মনে রাখবে ইকুইভ্যালেন্ট কী বার করতে হবে, রেশিও। বেশ, তাহলে আমাকে এখানে এরকম করে দাগ টানবে, কী দিয়েছে তোমাকে, অ্যান্টিসিডেন্ট, তাহলে এখানে লিখবে অ্যান্টিসিডেন্ট হচ্ছে 81, কনসিকুয়েন্ট দিয়েছে, চলো পুরোটা লিখি, কনসিকুয়েন্ট, না কনসিকুয়েন্ট দেয়নি, বার করতে হবে এটা। তাহলে আমরা সূত্রটা কি জানি বলো না, RATIO রেশিও সমান হচ্ছে অ্যান্টিসিডেন্ট বাই কনসিকুয়েন্ট, অ্যান্টিসিডেন্ট বাই কনসিকুয়েন্ট। বেশ, রেশিও কি দিয়ে দিয়েছে তোমাকে, রেশিও কি দিয়েছে, হ্যাঁ 9:8, তাহলে 9:8 বসিয়ে দিলে। বেশ, বলো অ্যান্টিসিডেন্টের মান দিয়েছে কি, হ্যাঁ 81 লিখে দিলে। কনসিকুয়েন্ট ছোটো করে লিখবো, কনসিকুয়েন্টটা C1S লিখলাম কনসিকুয়েন্ট। তাহলে কনসিকুয়েন্টের মান বের করতে হবে আমাকে, ঠিক কী করে করবো দেখো, একটু মুছি, দেখো এই স্টেপটা এখানে করছি। তাহলে 9:8 আছে, এটাকে আমরা কী করে লিখবো, ফ্র্যাকশন আকারে, কারণ আমাদের রেশিও ফর্মেটে তো আমাদের কাটাকাটি বা কোনো কিছু গুণ টুন ভাগ কিছু তো হবে না, আমাকে ফ্র্যাকশানে কনভার্ট করে নিয়ে কাজ করতে হবে। তাহলে 9:8 মানে 9/8, সমান চিহ্ন আছে, সমান চিহ্ন দিলে 81 যেমন আছে লিখলে, কনসিকুয়েন্টকে লিখলে। বেশ, এবার কনসিকুয়েন্টের মান বার করতে হবে। আচ্ছা তোমার এটা কি চেনা পরিচিত লাগছে না, A/B = C/D, তাহলে কোনাকুনি গুণ কি আমি করতে পারি না, পারি তো। তাহলে এইটা এ চলে যাবে এর সাথে গুণ হতে, এ চলে যাবে এর সাথে গুণ হতে, হ্যাঁ কি না বলো, অবশ্যই তাই। তাহলে ইমপ্লাইজ দিয়ে করছি যখন, এগুলো ইমপ্লাইজ দিয়েই করছি, অসুবিধা কিছু নেই। তাহলে 9 গুণিত কনসিকুয়েন্ট সমান 8 চলে গেছে কার সাথে গুণ হতে, 81-এর সাথে, কনসিকুয়েন্স চলে আসছে কি 9-এর সাথে গুণ হতে, আর 8 চলে গেছে 81-এর সাথে গুণ হতে। 4 নম্বর পয়েন্ট আমাদের যেটা ডিসকাস করেছিলাম ভিডিওর আগে। বেশ, এবার আমাকে কার মান বার করতে হবে, কনসিকুয়েন্টের মান। তাহলে এটা একটা ইকুয়েশন। এখন একটা ইকুয়েশন কি বলছে, ভাই যার মান বার করতে হবে তাকে ইকুয়েশনের একটা সাইডে একা করো, একা করে দাও, ঠিক আছে, বাকি সমস্ত টার্ম ওইদিকে নিয়ে চলে যাও, তাহলেই আমি তোমাকে সেই অজানা টার্মটার মান বার করে দেবো। তাহলে কনসিকুয়েন্টের সাথে 9 দেখতে পাচ্ছি গুণ হয়ে লেগে আছে, বলো 9 কি, ওইদিকে চলে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 9টা নেমে গেল, মনে পড়ছো তো, ভালো করে ভাবো, পয়েন্ট কটা ভালো করে ভাবো, 4 নম্বর আর 5 নম্বর পয়েন্ট। তাহলে 9টা নেমে গেল, তাহলে কনসিকুয়েন্ট এইদিকে লেখা হয়ে গেল, মধ্যেখানে সমান, সমানের এইদিকে যারা অলরেডি রয়েছে তারা তো থাকবেই, তাদের নিচে কি 9 চলে গেল ভাগ হতে, 9, ঠিক। এবারে কাটাকাটি করো, 9 একে 9, 9 9 81, এবারে গুণ করো 8 9 72/1 মানে হচ্ছে 72। তাহলে কনসিকুয়েন্টের মান হচ্ছে কত, 72, 72, বুঝতে পেরেছ। বেশ, এটা দেখো, ইফ ইটস কনসিকুয়েন্ট ইজ 40, এখানে অ্যান্টিসিডেন্ট বলে দিয়েছিল, এখানে কনসিকুয়েন্ট এবার বলে দিয়েছে, দেন ফাইন্ড দ্য অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট কত হবে। ভিডিওটা পজ করে তুমি করে নাও, তারপর আমার সাথে উত্তরটা মিলিয়ে নেবে, ঠিক আছে, দেখে নাও, করো, বসে আছে দাদা, একটু পরেই করবে, করো, আরে তুমি চেষ্টা করো, এই স্টেপ এইরকম করে লেখো আগে, তারপরে রেশিওটা লিখো, সেম রেশিও হবে 9:8, তারপরে 8 এখানে অ্যান্টিসিডেন্ট, ওর মান দেয়নি, অ্যান্টিসিডেন্ট বলে লিখবে, কনসিকুয়েন্টের জায়গায় 40 লিখবে, তারপরে এরকম করে কোনাকুনি দিয়ে যার মান বার করতে হবে তাকে ইকুয়েশনের একটা সাইডেই কা করতে হবে, বাকি টার্মটা যার সাথে গুণ হয়ে আছে ওইদিকে চলে গেলে ভাগ হয়ে যাবে, বাস এই তো, দি কাটাকাটি হয়ে গেল রেশিও, বুঝতে পেরেছ। বেশ, দেখো তাহলে রেশিও
সমান হচ্ছে অ্যান্টিসিডেন্ট, আর লিখতে পারছি না, অ্যান্ড ফুল স্টপ লিখে দিলাম, কনস ফুল স্টপ লিখে দিলাম। বেশ, তাহলে রেশিও কত দিয়ে দিয়েছে, অর দিয়ে নেক্সট স্টেপ করলাম 9:8। আমি অর দিয়েও করতে পারি, ইমপ্লাইজ দিয়েও করতে পারি, ওতে নিয়ে সমস্যা নেই, আগেই বলে দিয়েছি। তাহলে রেশিও সমান 9:8। অ্যান্টিসিডেন্টের মান দেখো, অ্যান্টিসিডেন্টে তো বার করতে দিয়েছে দাদা, তাহলে অ্যান্টিসিডেন্ট কনসিকুয়েন্টের মান কত 40, এতে বলে দিয়েছি না কনসিকুয়েন্ট ইজ 40, ঠিক। বেশ, তাহলে অর দিয়ে নেক্সট স্টেপ 9:8কে আমরা লিখবো কত, বলো 9:8কে আমরা কত লিখবো, 9/8 বাই ফর্মেটে লিখে দেবো, অ্যান্টিসিডেন্ট বাই 40। বেশ, এবারে কি কোনাকুনি, 40 চলে যাবে 9 সাথে গুণ হতে, 8 চলে যাবে অ্যান্টিসিডেন্টের সাথে গুণ হতে, তাহলে 40 গুণিত 9 আর 8 গুণিত অ্যান্টিসিডেন্ট, ঠিক। এবারে দেখতে পাচ্ছ অ্যান্টিসিডেন্ট কী আছে, অ্যান্টিসিডেন্টের সাথে 8 গুণ হয়ে লেগে আছে, তাহলে 8টাকে এইদিকে নামিয়ে দিই, তাহলে অ্যান্টিসিডেন্ট ওইদিকে একা হয়ে যাবে। বুঝতে পেরেছো না পারেনি? বেশ, তাহলে অর দিয়ে নেক্সট স্টেপ, তাহলে 9 গুণিত 40/8 সমান হচ্ছে অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে। বেশ, 8 × 8 5 × 8 = 40, 5 5 9 45, তাহলে 45 হচ্ছে অ্যান্টিসিডেন্ট। বুঝতে পেরেছো নিশ্চয়ই, 45 এসছে, ঠিক আছে, একদম কারেক্ট। চলো আমরা নেক্সট টপিক দেখো, 5-এর দাগের এই নাম্বারটা 4-এর দাগের এ বির মতনই। কী বলেছে, বলছে ফর দ্য রেশিও 5:3 ফাইন্ড দ্য কনসিকুয়েন্ট অফ দ্য অ্যান্টিসিডেন্ট ইজ 30। তাহলে কনসিকুয়েন্টকে ফাইন্ড করতে হবে, এখানে অ্যান্টিসিডেন্টটা দিয়ে দিয়েছে, তাহলে রেশিও সমান অ্যান্টিসিডেন্ট বাই কনসিকুয়েন্ট, তাহলে রেশিওটা কত দিয়েছে 5:3, অ্যান্টিসিডেন্টটা কত দিয়েছে 30, এই যে অ্যান্টিসিডেন্ট 30, কনসিকুয়েন্টটা বার করতে হবে, ঠিক। বুঝতে পেরেছি, ঠিক। এটা কত 5/3 সমান 30 কনসিকুয়েন্ট। এবার কি কোনাকুনি, তাহলে অর 5 গুণিত কনস সমান 3 গুণিত 30, ঠিক আছে। বেশ, অর দিয়ে নেক্সট স্টেপ কনসিকুয়েন্টটা মান বার করবো, কনসিকুয়েন্ট 5টা ওইদিকে নামিয়ে দাও, 3 গুণিত 30 বাই কত 5, 5 6 30, 3 6 18, ঠিক। ক্লিয়ার? এটা দেখো, তাহলে রেশিও সমান হচ্ছে অ্যান্টিসিডেন্ট বাই কনসিকুয়েন্ট। এখন রেশিওর মান কত 7:10, এখানে কনসিকুয়েন্টটা বলে দিয়েছে, তাহলে সেটা হচ্ছে 50, অ্যান্টিসিডেন্টটা বার করতে হবে, এবার কোনাকুনি করবে, তাহলে 7/10 সমান হচ্ছে অ্যান্টিসিডেন্ট বাই 50, এবার কোনাকুনি করো গুণ, তাহলে 7 গুণিত 50/10 গুণিত অ্যান্টিসিডেন্ট। এবারে অ্যান্টিসিডেন্ট মানে কি না 7 মাল্টিপ্লাই বাই 50/10, ওই যেরকম আগের বারে বললাম ঠিক সেরকম, কোনো হেরফের নেই, 10 একে 10, 5 10 50, 5 7 35, বেরিয়ে গেল অ্যান্টিসিডেন্ট। কাটাকাটি করবে দেন বেরিয়ে যাবে, সেম প্রসিডিওর, নিজেরাই করো, তারপর উত্তরটা চেক করে নিও। বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো পরেরটায়।